নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রাণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র নবম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন ডেজ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, পিছনে পায়ের শব্দ। আজ থাকলো দ্বিতীয় পর্ব। সাবর্ণী অরিন্দ্রের জমাট আসর থেকে কখন উঠে গেছে পিউ ছাড়া কেউ লক্ষ্য করেনি। খানসায়েক মারাত্মক ভূতের গল্পের পর তিনি বললেন, কিন্তু এগুলো তত কিছু না। ক্লিফটন সাহেবের কুঠিবাড়িতে একবার জ্যোৎস্নার রাতে। সাবর্ণী, খাতটা তো দেখেছ? তারপর সাবর্ণীর চেয়ার খালি দেখে বললেন, কি আশ্চর্য, কখন উবে গেল? পিউ হাসল। এমনও হতে পারে ওখানে যে বসেছিল সে আপনার সেই পৌরখনির পেতনি। আপনি বেড়াতে গিয়ে রিয়েল নাতবউকে মিস করেছেন। ভগীরথদাকে খুঁজতে পাঠান। সবাই হেসে উঠল। তারপর অরিন্দ্র বললেন, তোমরা গাড়িতে ঘুরেছ, ও পায়ে হেঁটে ঘুরেছে, টায়ার্ড হওয়া স্বাভাবিক। তো যা বলছিল। রানু বললেন, রাত হয়ে গেছে, পিয়ালিদের বাড়িতে ভাববে। পুরো তুই যাবি না ভগীরথদাকে পাঠাবো? পিয়ালি নার্ভাস হাসল। কাকেও যেতে হবে না। পিউ বলল, তোমায় দেখে বোঝা যাচ্ছে অবস্থা শোচনীয়। মাইন্ড দ্যাট 6খানা ভূত। পিয়ালি বলল, সব বানানো, হাজারবার শোনা পেটেন্ট গল্প। অরিন্দ্র কপট শাসিয়ে বললেন, গপ্প? ঠিক আছে, রাস্তায় একা বেরিয়ে দেখো কি হয়। রানু উঠে বললেন, আর নয়, খুব হয়েছে। বুড়ো তুই যা বরং, আমি দেখি শশী কি করছে। রানু কর্তৃক গাম্ভীর্যে ঘর থেকে বেরিয়ে গেলেন। পিয়ালি উঠে দাঁড়িয়েছিল। হঠাৎ পিউ তার কাঁধে হাত রেখে বলল, বাড়িতে রিং করে বলে দাও না আমার কাছে থাকছো। অরিন্দ্র প্রায় অট্টহাসি হাসলেন। সাত্তকী বলল, এই ফোন কোথায়? টাউনশিপে সবে এক্সচেঞ্জ হয়েছে। সরি। পিউ পা বাড়িয়ে বলল, তা আপনি এদের বাড়ির খবর দিয়ে আসুন না, ও আমার কাছে থাকছে। সাত্তকী একটু হাসল। আপনি কলকাতায় নেই, প্লিজ ডোন্ট ফরগেট দ্যাট। এতক্ষণে মাসিমা বোধহয় ব্যস্ত হয়ে উঠেছেন। পিউ ওদের অনুসরণ করে বলল, ব্যস্ত হওয়ার কি আছে? পিয়ালি, তুমি কিছু বলে আসোনি? পিয়ালি শুধু মাথা দোলালো। অরিন্দ্র শব্দ করে আসন ছেড়ে বললেন, একটা ব্যাকগ্রাউন্ড আছে ডিয়ারি, বলবো খন? সে যা দিন গেছে বলার নয়। তোমাদের বয়সী মেয়েরা দিন দুপুরে একা বেরোতে পারত না। সার্থকে বিরক্ত হয়ে বলল, আপনার সবটাতেই বাড়াবাড়ি। পিউ ঘুরে বড় চোখে তাকিয়েছিল অরিন্দ্রের দিকে। অরিন্দ্র একটু গম্ভীর, ছড়ি হাতে অন্যদিকে দরজা দিয়ে বাথরুমে গেলেন। পিউ সিঁড়ির দিকে চলতে চলতে আসতে বলল, কি ব্যাপার সাত্তকীদা? পিয়ালি হেসে ফেলল। বুড়োদা বলো, খুশি হবে। ওকে বুড়োদা। পিউ এগিয়ে পিয়ালির কাঁধে হাত রাখলো। মেয়েরা বেরোতে পারতো না, এতেও কড়া ভূতের গন্ধ। সত্যি ক্লিফটনগঞ্জে এভরিথিং থ্রিলিং। বুড়োদা বলুন না। সাত্তকী কাঠের সিঁড়িতে নেমে বলল, ভূত টুত নয়, পরপর দুটো সুইসাইড ঘটলে যা হয়। এরিয়াটা তো দেখলেন, সুপার স্টেশনের ডিপো। আর আমার ঠাকুরদা ভদ্রলোকের পরিচয় নিশ্চয়ই পেয়ে গেছেন। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে পিউ বলল,
আপনাদের সঙ্গে যেতে ইচ্ছে করছে, কিন্তু যাচ্ছি না। আই শুড নট। পিয়ালি দ্রুত বলল, চলে এসো, বুড়োটার মতো বডিগার্ড সঙ্গে। তার চোখে ঝিলিক ছিল। সাত্তকী খুশি পাকিয়ে আসতে তার পিঠে ছুল। গেটের বাইরে আমি কিন্তু যাচ্ছি না, মাইন্ড দ্যাট। তারপর খাদের ভূত তোমাকে তুলে নিয়ে গিয়ে জলকেরি করুক। পিয়ালি কাঠের সিঁড়িতে প্রায় দৌড়ে নামতে থাকলো। সাত্তকী ঘুরে পিউয়ের দিকে হাসি মুখে একবার তাকিয়ে আসতে পা রাখল। নিচের হল ঘরে ওরা অদৃশ্য হলে পিউ একটা চাপা শ্বাস ছেড়ে সরে এলো। অরিন্দ্র তাকে ডাকছিলেন। কিচেন ডাইনিং ঘর দোতলায়। জাস্ট আ মিনিট বলে পিউ শ্রাবণীর ঘরে ঢুকলো। এ ঘরটা দক্ষিণমুখী বিশাল বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে। সেকেলে ছাদের খড়খড়ি দেওয়া প্রকাণ্ড জানালা। আষ্টে পৃষ্ঠে অলঙ্কৃত খাটটাও বেশ উঁচু। পিউ দেখলো শ্রাবণী খাটের উপর পশ্চিমের একটা জানালার কাছে চেয়ার পেতে বসে আছে। পায়ের শব্দে ঘুরেছিল সে। টেবিল ল্যাম্পের আলোর বাইরে থাকায় সে অস্পষ্ট। পিউ সুইচ টিপে উজ্জ্বল আলোয় ঘর জ্বালিয়ে দিলে সে বিরক্ত হয়ে বলল, আহ, নিভিয়ে দে। পিউ গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরে বলল, সামথিং ইজ রং বিবি। বকিস না, মাথা ধরেছে। আহ, ছাড়। তুই কি পিজির গাড়ির হেডলাইট দেখার জন্য সময় গুনছিস? পিউ পাশ কাটিয়ে জানালার গরাদ ধরল এবং ইস বলে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। ঠান্ডা লাগছে না তোর? কি কথা বলছিস না কেন? বলছি তো, মাথা ধরেছে। পিউ হাসল। আনুদার এখানে আসার চান্স নেই, আর যদি আসে আসবে, সে তোর সঙ্গে কথা বলবে না, তুইও তার সঙ্গে বলবি না, ব্যাস। একটু পরে ফের বলল, তোর পিজি একটু চমক খাবে অবশ্য, তবে ভয় পাবে না। কারণ বুঝতে পারছিস তো, পিজির বস গণাদার ছবির ফাইন্যান্সার। শ্রাবণী আসতে বলল, তোকে কে বলল? পিজি স্বয়ং। আবার কি? আমি জানতাম না। সে কি? পিউ অবাক হয়ে তাকালো দিদির দিকে। মর্নিংয়ে আমাকে বলে গেল গণাদা আসার কথা, ইরিগেশন বাংলো বুক করেছে, ছবির লোকেশন দেখতে। মাই গুডনেস। মনে হচ্ছে পিজি যেভাবে হোক সম্ভবত জানতো অনুদা আসতে পারে গণদার সঙ্গে, তাই তোকে ব্যাপারটা বলেনি। পিজি তোকে ভয় পায়, জানিস তো, তুই যেমন অনুদাকে। শ্রাবণী উঠে দাঁড়িয়ে বলল, সবটাতে তোর ফোপর দালালি, বেরো, কথা বলতে ইচ্ছে করছে না। শ্রাবণী কোণের ওয়ার্ড্রপ থেকে নাইটি বের করছিল। পিউ তাকে লক্ষ্য করছিল। একটু পরে বলল, অনুদাকে তোর সম্পর্কে একটু খোঁচা দিয়েছিল, রিয়াক্ট করলো না। অনুদা, শাট আপ, থাপ্পড় খাবি। বিবি, তুই মিথ্যা ভয় পেয়েছিস। শ্রাবণী চটে গিয়ে কিছু বলতে যাচ্ছিল, দরজার দিকে রানুর সারা এলো। কই গো সব, খেতে আসবে না? 10:30 বেজে গেল। ঘরে এলেন রানু। ফের বললেন, প্রিয় এখনো ফিরল না যখন, মনে হচ্ছে আশাপুরায় থেকে যাবে। আজকাল রাত বিরেতে রাস্তায় একা গাড়ি নিয়ে কেউ বেরোতে সাহস পায় না। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা জানি না, এই সেদিনই তো এক মারোয়ারি ভদ্রলোকের গাড়ি আটকে রাহাজানি করলো। লোকাল পুলিশ দেখেও কিছু দেখে না। এসো তোমরা। শ্রাবণী নরম একটু হেসে বলল, রানুদি প্লিজ, আমি রাত্রে কিছু খাবো না, ভীষণ মাথা ধরেছে। রানু ব্যস্ত হলেন। মাথা ধরেছে বলে খেতে হবে না, ট্যাবলেট খেয়ে নাও। না রানুদি প্লিজ। পিউ বাঁকা হাসল। বুঝলেন না রানুদি, বিয়ে করলেই মেয়েরা মহিলা হয়ে যায় এবং পতিদেবতা না খেলে পত্নী দেবীর খাওয়া বারণ হয়। রানু হাসি চেপে বললেন, সেসব আগের দিনে ছিল টিল। এই যে আমাকে দেখছো, বুড়োর জামাইবাবু ছিলেন নাম করা শিকারী। বাঘের খবর পেলে সেই বাঘ যতক্ষণ না মারতে পারছেন বাড়ি ফিরছেন না। খাওয়া দাওয়া তো দূরের কথা, আমি কিন্তু দিব্যি খেয়ে দেয় পাঞ্চিবতী। আর এখনো তো দেখেছো নিয়ম টিয়ম মানি না, সবই খাচ্ছি টাচ্ছি। এসো। শ্রাবণী মুখে কাকুতি ফুটিয়ে বলল, বিশ্বাস করুন কিছু খেলে বমি হয়ে যাবে। পিউ কোনো কথা না বলে রানুর পাশ কাটিয়ে বেরিয়ে গেল। রানু একটু চুপ করে থাকার পর শ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তাহলে তোমরা দু বোনে এ ঘরে শোবে। প্রিয়র আসার চান্স নেই আর, যদি আসে তখন বরং পিউ আমার ঘরে চলে যাবে। শ্রাবণী আসতে বলল, একা থাকতে আমার অসুবিধা হবে না। না না, শরীর খারাপ, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, একা শোবে না।
রানু দরজার দিকে এগিয়ে হঠাৎ ঘুরলেন। আরেকটা কথা, দরজা জানালা ঠিকমতো বন্ধ করে শোবে। কেউ ডাকলে হুট করে দরজাটা খুলে দিও না। পাশের ঘরে আমি শুই। ঘুম কবে চলে গেছে চোখ থেকে। দরকার হলে ডেকো, কেমন? সাবর্ণী তাকিয়ে রইল। রানু চলে যাওয়ার কিছুক্ষণ পরে সে শাড়ি ছেড়ে পুরো নীল নাইটিটা পরে নিল। দম আটকানো অবস্থা। হঠাৎ পশ্চিমে সেই জানালার ধারে গিয়ে বসল। বাইরে হিম অন্ধকারে চেনা জানা পৃথিবী নিশ্চিহ্ন। আবছা সেই কালো খাতটা মনে ভেসে এলো। খুব কাছে চলে এসেছে যেন। ঠোঁট কামড়ে ধরল সে। হঠাৎ আবার সেই অস্বস্তিকর অনুভূতি। পিছনে অনির্বাণ এসে দাঁড়িয়েছে। সামনে খাদ। দ্রুত ঘুরল পিছনে। ভাবল দরজা বন্ধ করবে নাকি। পিউ এসে ডাকলে খুলবে। উঠতে গিয়ে দূরে গাড়ির হেডলাইট চোখে পড়ল সাবর্ণীর। কামনা করল যেন প্রিয়গোপাল হয়। এরাতে প্রিয়গোপাল তার কাছে চরম আশ্রয় হয়ে উঠেছে। তার ইচ্ছা করছিল প্রচন্ডভাবে একটা আত্মসমর্পণের পর যা ঘটে ঘটুক। অনির্বাণের চিঠিটা প্রিয়গোপাল পড়ুক বা না পড়ুক, সবকিছু খুলে বলবে সে। আবেগে অস্থির সাবর্ণী আলোটা দেখছিল। ক্রমশ বেঁকে এদিকে আসছে। অসহ্য রকমের দেরি করেছে পৌঁছতে। অবশ্য রাস্তাটা ভালো না। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণের বাউন্ডারি ওয়ালের ওধারে পুরো জমি, ঝোপঝাড় এবং কিছু উঁচু গাছ। তার ওধারে রাস্তাটা। চাপা গড়গড় শব্দে গাড়িটা হঠাৎ মিলিয়ে গেল অন্ধকারে। তখন সাবর্ণী দক্ষিণের জানালায় গেল, কিন্তু গাড়িটা তাকে হতাশ করে বসতি এলাকার ভেতর ঢুকে গেল। শব্দে মনে হলো খালি ট্রাক। সাবর্ণী রাগ করে দরজা বন্ধ করল। কিছুক্ষণ পরে বাইরে পিউয়ের গলা শোনা গেল। কপাটে একটু খুটখুট শব্দ। বিবি, তুই কিন্তু একা শুচ্ছিস। আমি রানুদির ঘরে চললুম বিবি। শুনলি কি বললুম? সাবর্ণী দরজা খুলে বলল, শুবি তো, অত চেঁচানোর কি আছে? পিউ হাসল। তোকে সাহস দিচ্ছি আর কি। রানুদি ইনসিস্ট করছিলেন, ম্যানেজ করেছি। ওর ঘরে আলাদা বেডে নির্ঝঞ্ঝাট শোবো বাবা। বিবাহিতা মহিলাদের পাশে শোয়ার কথা ভাবা যায় না। গুড নাইট। সে চলে গেলে রানু এলেন। তোমার বোন তোমার কাছে শোবে না আবার। আমি যে তোমার কাছে শোবো তাতেও ওর আপত্তি। তো বললুম, তাহলে তোমার দাদামশাইয়ের ঘরে গিয়ে শো। হাসতে লাগলেন রানু। চাপা স্বরে বললেন, ফের বলে কি, বুড়ো মানুষের প্রেমের চেয়ে ক্লিপটনের ভূত অনেক ভালো। তো এক কাজ করা যায়, তুমি আমার ঘরে আসতে পারো। আমার খাটটা বড়, অসুবিধা হবে না। কি? না, আপনারা শোন, আমার অসুবিধা হবে না। রানু একটু ইতস্তত করে বললেন, নিচে ভগীরথ থাকে, পিও এলে গেট খুলে দেবে। যা বলেছি, হুট করে দরজা খুলে দিও না। এ তোমাদের কলকাতা শহর নয়, জঙ্গলি এলাকা। হঠাৎ জোরালো মিউজিক শোনা গেল ওপাশের ঘরে। রানু বললেন, বুড়োর টেপ বাজানো শুরু হলো। শুনতে শুনতে ঘুমোবে। নাও, দরজা বন্ধ করে শুয়ে পড়ো। পিউ, কোথায় যাচ্ছ? বুড়োদার ঘরে নাচতে। সাবর্ণী উঁকি দিয়ে দেখল পিউ ওপাশের একটা ঘরে ছটফটিয়ে ঢুকে গেল। এখানে এসে বড্ড বেশি মাতামাতি করছে পিউ। সাবর্ণী একটু বিরক্ত হয়ে দরজা বন্ধ করল। নিঝুম শীতের রাতে এমনিতেই সবকিছু অস্বাভাবিক নিষ্প্রাণ লাগে, এবং এ ধরনের স্তব্ধতার সঙ্গে পরিচয়ও নেই সাবর্ণীর। আবছা মিউজিকের শব্দটা ঠান্ডা জমাট স্তব্ধতাকে করাচ্ছেড়া করছে। সে সেদিকে কান রাখল। ওয়েস্টার্ন কিছু বাজছে টেপে। পিউ কি সত্যিই নাচবে? সাত্তকী ছেলেটিকে ভালো লেগেছে সাবর্ণীর। ভোরে কুয়াশার ভেতর জগিং করে এসে ঝুলন্ত বাড়ির বস্তায় দমাদ্দম খুশি চালাচ্ছিল। পিউ প্রশংসার চোখে দেখছিল। বাথরুম থেকে বেরিয়ে দৃশ্যটা চোখে পড়েছিল সাবর্ণীর। কাল ভোরে পিউ ওর সঙ্গে জগিং করতে বেরোলেও অবাক হবে না সাবর্ণী। কিন্তু পিউ সত্যি বাড়াবাড়ি করছে। আরেকটা দিন থাকলে পিয়ালের রিয়াক্ট করার সম্ভাবনা। সাবর্ণীর খারাপ লাগলো ভাবতে। একে তো নিজের একটা বিচ্ছিরি সমস্যা, পিউ বাড়তি ঝামেলা বাঁধাতে চলেছে। ঘরের পশ্চিম ও দক্ষিণে দুটো করে জানালা। দক্ষিণের দুটো জানালার মাঝামাঝি ডিম আলো সেকেলে আয়না লাগানো ড্রেসিং টেবিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে আলগোছে চিরুনি টানতে লাগলো সাবর্ণী। তারপর মুখে ক্রিম ঘষে নিজেকে কিছুক্ষণ দেখার পর সুইচ টিপে উজ্জ্বল দেয়াল বাতিটা নেভালো। টেবিলের আলোটা এতক্ষণ ধরে জ্বলছে। এগিয়ে গিয়ে সুইচ অফ করে নিজের সাহস যাচাই করতে চাইল সে। গাঢ় অন্ধকার সহসা তাকে গিলে নিয়েছিল, এবং যেন সেই খাতটাতে সে পড়ে আছে।
এমন আতঙ্কে সুইচ অন করলো। তারপর পশ্চিমের খোলা জানালাটা সশব্দে বন্ধ করে দিল। দক্ষিণের জানালার ওধারে চওড়া ব্যালকনি। উঁকি মেরে দেখলো নিচের লনে হলুদ আলো পড়েছে। আলোর ছটা গেটের দিকে এগিয়ে মিলিয়ে যাচ্ছে। গেটটা স্পষ্ট দেখা যায় না। ব্যালকনি অন্ধকার দেখে খারাপ লাগলো শ্রাবণীর। আলোটা সারা রাত জ্বালিয়ে রাখলে কি এমন বেশি খরচ হয়? দুটো জানালাই বন্ধ করে খাটে এসে বসলো সে। পা দুটো হিমে জমে গেছে। মোজা পড়বে কিনা ভাবলো, কিন্তু পড়লো না। কম্বলের ভেতর পা ঢুকিয়ে খাটের বাজুতে হেলা দিল। সার্থকের ঘর থেকে পপ মিউজিক শোনা যাচ্ছিল। মাঝে মাঝে ভোকাল উন্মাদনা। ওর ঘরে গিয়ে সময় কাটালে ভালো হতো, যতক্ষণ না প্রিয়গোপাল আসে। শ্রাবণীর বিশ্বাস সে আসবে। পিউ যা বললো তাতে তাই মনে হয়। অনির্বাণ এখানে আসতে পারে। প্রিয়গোপাল তা যদি আজ করে থাকে, শ্রাবণীর কাছাকাছি থাকাই তার পক্ষে স্বাভাবিক। নেহাত কাজের দায়ে বেরোতে হয়েছে তাই। দাদামশাইকে আভাসে কিছু বলে গেছে, এতে শ্রাবণী নিঃসন্দেহ। বিকেলে অরিন্দ্র ভালো মন্দ দেখা, বডিগার্ড এসব কথা তুলেই হঠাৎ থেমে গেলেন। কিন্তু কি বলেছে সে অরিন্দ্রকে? যাই বলুক, অরিন্দ্রই বা কিভাবে তা নিয়েছেন। গল্পের আসর থেকে হঠাৎ শ্রাবণী চলে গেল। তারপর আর খোঁজ খবর করার তাগিদ নেই ওর। হঠাৎ শ্রাবণী ওর মনোযোগ হারিয়ে ফেলেছে যেন। তাকে ঘৃণা করা চলে এমন কিছু কি? উত্তেজনায় শ্রাবণী নড়ে উঠল। ঠিক এ ধরনের আচরণের জন্যই সে প্রিয়গোপালকে মনে মনে ঘৃণা করে। ওর চেহারা হাবভাব দেখে কিছুতেই বোঝার উপায় নেই কত কুটিল প্রকৃতির মানুষ। দাদামশাই ভদ্রলোকটিও কি তাই? কতক্ষণ পরে দরজার ধাক্কার সঙ্গে পিউয়ের গলা শুনে শ্রাবণী সাড়া দিল। তারপর দরজা খুলতেই প্রিয়গোপাল ধুরমুর করে ঢুকে মাতালের মতো টলতে টলতে একটা চেয়ারে বসে পড়ল। হাতের ব্রিফকেস সশব্দে নিচে রাখলো। পিউ চোখে ঝিলিক তুলে চলে গেলে প্রিয়গোপাল দম আটকানো গলায় বলল, দরজা বন্ধ করো। না, আগে এক গ্লাস জল এনে দাও। টেবিলে জগ ভর্তি জল আর গ্লাস ছিল। শ্রাবণী জলের গ্লাস দিয়ে ওর দিকে তাকিয়ে রইল। কি একটা ঘটেছে, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিল না। প্রিয়গোপাল জল খেয়ে খালি গ্লাস শ্রাবণীর হাতে দিয়ে কাতর একটু হাসল। একটা টেরিফিক এক্সপিরিয়েন্স হলো। I can't explain it বলে সে প্যান্টের বেল্ট ঢিলে করে দিল। দাদামশাই বরাবর বলেন, আমি বিশ্বাস করতাম না। শ্রাবণী ভুরু কুচকে বলল, কি হয়েছে? ইরিগেশন বাংলায় গণনা আছে খবর পেয়ে মিট করতে গেলুম। প্রিয়গোপাল মুখে একটা ভয়ের ভঙ্গি এনে বলল, ফেরার সময় ক্লিপটনের কুঠি বাড়ির কাছাকাছি এসে হঠাৎ দেখি ব্রেক কাজ করছে না। ভাগ্যিস রাস্তা খারাপ, তাই স্পিড খুব কম ছিল। রাস্তার ধারে ঝোপে ঢুকিয়ে দিলাম। ধাক্কা বিশেষ লাগেনি, কিন্তু গাড়ি থেকে নেমে কি করব ভাবছি। হঠাৎ কুঠি বাড়ির দিকে কি একটা হরিবল চিৎকার। I can't explain it. Ferocious and cracked voice. Anyway, আমি গাড়ি ফেলে রেখে চলে এসেছি। কাকেও কিছু বললুম না। তুমিও বলবে না। জাস্ট পথে গাড়ি খারাপ, হেঁটে এসেছি। যাও, দরজা বন্ধ করো। একটা আনক্যানি ফিলিং হচ্ছে। শ্রাবণী একটু হাসল শুধু। শব্দহীন এই হাসিতে অবিশ্বাস ছিল। প্রিয়গোপাল চাপা স্বরে বলল, বিলিভ মি বিবি, আরো একটু আছে। টর্চটা গাড়িতে থেকে গেছে। সেটা যে নেব সে খেয়ালও নেই। কিছুটা এগিয়েছি, হঠাৎ পিছনে পায়ের শব্দ। থমকে দাঁড়ালুম। অন্ধকার। ঘুরে কাকেও দেখতে পেলাম না। আবার হাঁটছি। কিছুক্ষণ পরে আবার পায়ের শব্দ। সাহস করে বললুম, কে? সাড়া পেলাম না। না, কানের ভুল নয়, বিলিভ মি প্লিজ। বাড়ি গেটে ঢুকছি তখনও somebody was following me, শিওর বিবি, আপন গড বলছি। ঠিক শুকনো পাতায় পা ফেললে যেমন শব্দ হয়। তুমি পোশাক ছাড়ো, আমি সুশীদিকে উঠাচ্ছি, জল গরম করে দেবে বলে শ্রাবণী পা বাড়ালো দরজার দিকে। প্রিয়গোপাল উঠে দাঁড়ালো, বলল, একা বেরিও না, চলো আমিও যাই। সাত্তকের ঘরে মিউজিক থেমে গেল। সঙ্গে সঙ্গে সারা বাড়িটা ভীষণ স্তব্ধ হয়ে গেল। ভোর 6টায় গেট থেকে জগিং এর শুরুতে পিউ বলল, হেভি ফগ বুড়োদা। এই হেভি? সাত্তকী বলল, জানুয়ারিতে তো হেই। ইউ আর গোয়িং ফাস্ট।
ইউ আর টপ টু বটম ইয়াঙ্কি। তালে পা ফেলতে ফেলতে সাত্তকী ঘুরে ওর মুখের দিকে তাকালো। ইয়াঙ্কি কেন? জানুয়ারি বললেন, ফার্স্ট বললেন। ও, সাত্তকী হাসল। বাট নো টক প্লিজ, উই মাস্ট ফলো দ্য নর্মস। ইয়া। কুয়াশা এত গাঢ় যে কয়েক হাত দূরে কিছু দেখা যায় না। যেসব গাছ রাস্তার উপর ডালপালা মেলেছে বৃষ্টির ফোঁটার মতো শিশির ঝরাচ্ছিল, কিছুটা এগিয়েই সাত্তকী বুঝতে পারছিল তার গতি কমাতে হবে, এবং পিউ নিয়মিত জগিং এ সম্ভবত অভ্যস্ত নয়। একটু পরে পিউ গতি বাড়ালো, মুখে ধারালো হাসি। কাম অন ম্যান, উই আর জাস্ট রানিং। নো টক প্লিজ, দ্য নর্মস। ইয়া, বাট দ্যাটস নট জগিং। ওকে। পিউ অগত্যা গতি কমালো। একটা গাছের তলা দিয়ে যাওয়ার সময় এবার ঝড়ঝড়িয়ে বৃষ্টির মতো শিশির পড়ল। পিউ আপন মনে বলল, বৃষ্টি ফাইন। সাত্তকী বলল, না শিশির, এত বেশি। আই ডোন্ট বিলিভ। এগেন ব্রেকিং দ্য নর্মস। পিউ দাঁড়িয়ে গেল হঠাৎ। সাত্তকী ঝোঁকের মুখে এগিয়ে গিয়েছিল, টের পেয়ে সেও থামলো। হাসতে হাসতে বলল, রেস্ট নিন, আই এম কামিং ব্যাক। পিউ আঙুল তুলে বলল, জামাইবাবুর গাড়িটা দেখেছি, কিন্তু আপনি হাঁপিয়ে পড়েছেন। ফ্যাক্ট, কলকাতায় রোজ লেকের ধারে পাক্কা 2 রাউন্ড বাঁধা। পিউ এগিয়ে যাচ্ছিল গাড়িটার দিকে, হঠাৎ চমকানো গলায় বলল, হে কি, এমন করে গাড়ির কাজ ভাঙলো কে? দেখুন দেখুন। সাত্তকী ঝোপের দিকে এগিয়ে এলো। গাড়ির সামনে পেছনে পাশে সব কাঁচ ভেঙে গুড়িয়ে গেছে। সে বলল, প্রিয়তা লুকিয়েছে বুঝলেন, পাছে আমরা হইচই করি। সাংঘাতিক অ্যাক্সিডেন্ট করেছিল। দেখছেন ব্যাপারটা? আমার ধারণা ট্রাক ফ্রাকের সঙ্গে কলিশন, তাই না? আমার তো মনে হচ্ছে না। কেন বলেন তো? চারিদিকের কাজ ভাঙলো কিভাবে? সাত্তকী হাসল। একই ট্রাক ব্রেক ফেল করা গাড়িটাকে চারিদিক থেকে ঢু মেরেছে আর কি। জাস্ট ইমাজিন দ্য সিন। পিউ গাড়িটার চারিদিকে ঘুরে এসে বলল, বডিতে ধাক্কার কোনো চিহ্নই নেই। তাছাড়া জামাইবাবুর ভার্সনের সঙ্গে মিলছে না। গাড়ির মুখ রাস্তার দিকে ঘুরে গেছে, এটা মিস্টেরিয়াস না? ওই ঝোপটা দেখুন, ওখানে গিয়ে আটকে ছিল। স্ট্যাম্পড। ধাক্কা খেয়ে ঘুরে গেছে, একটার পর একটা ধাক্কা। ট্রাকটা এবার ড্রাঙ্ক ছিল আর কি। আপনি ব্যাপারটা ভালো করে দেখছেন না। সাত্তকী সিরিয়াস ভঙ্গিতে গাড়িটার চারপাশ ঘুরে দেখে বলল, একটা এক্সপ্লেনেশন মাথায় আসছে, বলবো কি? পিউ আনমনে প্রশ্নটা করল। কেউ বা কারা রাস্তার ধারে গাড়ি পড়ে থাকতে দেখে চুরির চেষ্টা করেছিল, না পেরে রাগে কাজ ফাজ গুড়িয়ে দিয়ে গেছে। আনারি চোরেদের কীর্তি। হয়তো ভেতরে মাল ফাল আছে ভেবেছিল। পিউ ব্যাখ্যাটি মেনে নিয়ে বলল, ভাগ্যিস পরে কোনো এক্সপার্টকে এনে ইঞ্জিন খুলে নিয়ে যায়নি। পিজি সাহেবের কোম্পানি যা কিপটে। সাত্তকী মুখ দিয়ে একরাশ ভাব ছেড়ে বলল, তাহলে প্রিয়দার কোম্পানির গাড়ি। ডোন্ট ওরি, চলুন অন্তত ক্যানেল অব্দি ঘুরে আসি। পা নিষ্পিস করছে। সে একখানে দাঁড়িয়ে জগিং এর ভঙ্গি শুরু করলো। পিউ গাড়ির কাঁচ ঘেঁষে দাঁড়িয়েছিল। রাস্তার পিছে ঘন ঘাস ঠেলে এসেছে। হঠাৎ পায়ের সামনে ঘাসের উপর ঝুঁকে পড়ল পিউ। বুড়োদা দেখুন তো, আমার মনে হচ্ছে, ও মাই, ব্লাড নাকি? ব্লাড? ইম্পসিবল। প্রিয়দার গায়ে কোনো আঁচড়ই লাগেনি। আহ, দেখুন না প্লিজ। অগত্যা সাত্তকী দেখতে এলো। শিশির ভেজা ঘন ঘাসের উপর কয়েক জায়গায় একটু করে লালচে ছোপ টলটল করছে। সাত্তকী পরীক্ষা করে দেখে বলল, দিস অলসো আই ক্যান এক্সপ্লেন। ব্লাড মনে হচ্ছে না? পিউয়ের কণ্ঠস্বরে ছটফটানি ছিল। সাত্তকী হাসতে হাসতে বলল, ব্লাড হোক বা নাই হোক, উই আর গেটিং এক্সাইটেড। এনিওয়ে, কাঁচ ভেঙেছে যারা, তাদেরই কারো ব্লাড। কিন্তু গাড়ির গায়ে ব্লাড নেই কেন? ভাঙা কাঁচ ছিটকে এসে ওদের কারো হাতে টাতে লেগেছিল। ছেড়ে দিন, সময় মতো প্রিয়দা এসে গাড়ির ব্যবস্থা করবে। চলুন
ক্যানেল ব্রিজে ঘুরে আসে ততক্ষণ। আবার দুজনে জগিং শুরু করলো। কুয়াশা একটু ফিকে হয়েছে, কনকনে হিম মুখে ঝাপটা মারছে। পিউ মাথায় জড়ানো রেশমি স্কার্ফটা বরাবর টেনে দিচ্ছিল মুখের দুপাশে। সাত্তকের মতো ভাব ছাড়ছিল। সাত্তকে ইচ্ছে করেই গতি কমিয়েছে, কিন্তু পিউয়ের পক্ষে আর জোর দেখানো সম্ভব ছিল না। অভ্যাস নেই নয়, পরিবেশ আলাদা হলে মন এবং শরীরও অন্যরকম হয়ে যায় যেন। ক্যানেলের ব্রিজের মুখে কুয়াশায় একটা মূর্তি ভেসে উঠল। মাথায় জাবদা মাংকি ক্যাপ, গলায় আঁটো করে মাফলার জড়ানো, হাতে দস্তানা, চোখে চশমা, পরনে জ্যাকেট এবং আঁটো প্যান্ট। বেটে মোটাসোটা মানুষ। পিউ নাকি? ডাক শুনে পিউ থমকে দাঁড়ালো। সাত্তকী থামলো না, ব্রিজের দিকে এগিয়ে গেল। পিউ বলল, গনাদা, মাই গুডনেস, তুমি মর্নিং ওয়াক করো নাকি? ভাবা যায় না, এই হেভি ফগের মধ্যে তুমি। পিউ একটু হাঁপাতে হাঁপাতে জোরালো একখানা হাসি দিল। গণনাথ হাসলেন না, চাপা স্বরে বললেন, আরে তোদের ওখানে রাত্রিরে কোনো গন্ডগোল হয়নি তো? পিউ অবাক হয়ে বলল, গন্ডগোল কেন? তুমি কি বলছো বুঝতে পারছি না। আনু রাত প্রায় 11:30 নাগাদ মাতাল অবস্থায় বাংলো থেকে বেরিয়েছে, গণনাথ ভাঙা গলায় বললেন। তারপর আর পাত্তা নেই। হোল নাইট আমি জেগে আছি ওর জন্য। পিউ ঠোঁট কামড়ে ধরেছিল। একটু পরে বলল, আনুদা তো আমাদের ওখানে যায়নি। তুই শিওর? মানে তুই ঘুমিয়ে পড়ার পর? হাত নাড়ল পিউ। না, যায়নি। জামাইবাবু ফিরল তখন প্রায় 12টা। 12টা? কিন্তু আমাকে মিট করে গেল জাস্ট 11টায়। এটুকু রাস্তা গাড়িতে যেতে 1 ঘন্টা লাগলো। তুই ভুল করছিস। পিউ জোর দিয়ে বলল, নো, নিচের হল ঘরে ওয়াল ক্লকে তখন 12টা বাজছিল। ভগীরথদা ওকে ওপরে রেখে গেল। তবে 1 ঘন্টা লাগার কারণ আছে, বুঝতে পেরেছি। গণনাথ সিগারেট বের করে বললেন, পথে কিছু বলছি। পিউ বিরক্ত হয়ে বলল, বলতে দেবে তো? গাড়ির ব্রেক ফেল করেছিল, ঝোপে ধাক্কা মারে। খুব বেঁচে গেছে জামাইবাবু, তারপর হেঁটে ফিরেছে। তুমি তা জানো, পিজি সাহেব 1 পা হাঁটতে পারে না। সিগারেট জেলে গণনাথ বললেন, কিন্তু আমি ভেবে পাচ্ছি না আনু কোথায় যেতে পারে। পিউ হাসল। বিবির মুখ দেখার চান্স আছে বলে কেটে পড়েছে। ট্রেনে বা বাসে? কি বলছিস? ওর ব্যাগ ফ্যাগ সব পড়ে আছে বাংলায়। আনুদাকে তুমি এখনো চেনো না দেখছি। হি নাথিং কেয়ারস ফর, বিশেষ করে ব্যর্থ প্রেমে ফিউরিয়াস। অনিচ্ছায় হাসলেন গণনাথ। তুই বড্ড পেকে গেছিস। বাট দিস ইজ ট্রুথ, আই নো। তুই তো জানবি, কিন্তু কোনো মানে হয় বল পিউ? গণনাথ পা বাড়ালেন। আয়, বড্ড ঠান্ডা, বাংলায় গিয়ে কফি খাবি, তারপর তোকে নিয়ে গাড়ি করে বেরোবো। তোর পিজি সাহেব বলেনি তোমাকে লাঞ্চের নেমন্তন্ন করে এসেছে? কাঁধে ঝাঁকুনি দিয়ে পিউ একটু ভঙ্গি করলো শুধু। আয়, তোর সঙ্গীকেও ডেকে নে, নাইস চ্যাপ। কি জানো নাম? বুড়োদা, সরি সাত্তকী। কিন্তু একটা কথা গণদা, তুমি ওকে ডাকবে। ও যদি যায় তবে আমি যাব। কেন, বুঝতে পারছো তো? পিউ চোখে হাসল। ম্যানার্স গণদা। গণনাথ আবার গম্ভীর হলেন। ব্রিজে সাত্তকী রেলিংয়ে একটা কনুই রেখে নিচের দিকে ঝুঁকে দাঁড়িয়েছিল। গণনাথ এবং পিউকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। গণনাথকে নমস্কার করে বলল, নমস্কার দাদা, মর্নিং ওয়াকে বেরিয়েছেন? না রে ভাই, আমার গরুটি হারিয়েছে, খুঁজতে পেরেছি। পিউ হেসে উঠল। থামো, কলকাতা ফিরে আনুদাকে বলবো গণনাথ তোমায় গরু বলেছে। সাত্তকী বলল, এনিথিং রং? গণনাথ বলার আগে পিউ বলে দিল, আনুদা রাত্রিরে উধাও। হু ইজ হি? নাও বোঝাও। কাল বিকেলে যাকে বক্সিং বোঝাচ্ছিলেন তাকে এরই মধ্যে ভুলে যাওয়া উচিত নয়, কারণ সে আপনাকে রাগিয়ে দিয়েছিল, বলেছিল বক্সিং টক্সিং রিয়েল লাইফে ইউজলেস। সাত্তকী শুকনো হাসল। ও অনির্বাণ বাবু, তবে ইউ আর নট কারেক্ট পিউ। আমি রাগিনি, উনিই রেগে অস্থির।
একটু অ্যাংরি টাইপ যেন। ইয়া, অ্যাংরি ম্যানরা যা হয়। গণদার সঙ্গে ঝগড়াঝাটি করে গণনাথ বাধা দিলেন। না, একটুও ঝগড়াঝাটি হয়নি। সাত্তকী বাবু, বাংলায় আসুন, স্ট্রং কফি খেয়ে আপনাদের গাড়িতে পৌঁছে দেব। সাত্তকী বিনয় বলল, দাদা, চা কফি সিগারেট আমার চলে না, তবে বললেন যখন যাচ্ছি। অবশ্য গাড়িতে আমি চাপবো না, পেছন পেছন দৌড়ো। বাংলায় পৌঁছে গণনাথ রামলালকে ডেকে কফি করতে বললেন। তারপর ঘরে ঢুকে পিউকে অনির্বাণের বিছানা দেখালেন। জাস্ট লুক, হতচ্ছাড়া যেমন রেখে গেছে তেমনি অবস্থায় আছে। পিউ লক্ষ্য করে বলল, কম্বলটার অবস্থা থেকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই ঝগড়া হয়েছে। তুমি না বললেও শুনবো না। গুরুদা, দেখছেন, হঠাৎ রেগে গিয়ে কম্বল থেকে বেরোলে তবেই কম্বলের পজিশন এমন হতে পারে। গণনাথ বিরক্ত হয়ে বললেন, তুই মহা গোয়েন্দা। পিউ অনির্বাণের বিছানা চারিদিকে ঘুরে বলল, আই হ্যাভ মাই আইজ মাই ডিয়ার গণদা। সাত্তকী সায় দিয়ে বলল, আছে বুঝলেন দাদা, প্রিয়দার গাড়িটা যেখানে পড়ে আছে সেখানে ঘাসের ওপর রক্তের দাগ, অ্যান্ড পিউ ডিসকভার্ড ইট। আমি তো দেখতেই পেতাম না। গণনাথ চমকে উঠে বললেন, রক্তের দাগ? পিউ বলল, গাড়ির কাজ ফাজ কিচ্ছু নেই, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কারা। বুড়োদা বলছে চোর, তাই হবে। ভেঙে গুঁড়িয়ে দিয়েছে? খুব আস্তে টেনে কথাগুলি উচ্চারণ করলেন গণনাথ। সাত্তকী হাসল। সমস্ত কাজ, কিন্তু শিওর অ্যাক্সিডেন্ট নয়। প্রিয়দা ইনট্যাক্ট আছে। ব্রেক ফেল করে ঝোপে ধাক্কা মেরেছিল, তারপর পায়ে হেঁটে বাড়ি ফিরেছে। গণনাথ চশমার ভেতর থেকে নিষ্পলক তাকিয়ে বললেন, প্রিয় কাঁচ ভেঙে যাওয়ার কথা বলেনি? ধাক্কা মারলে তো কাঁচ ভাঙতেই পারে। পিউ ড্যামের দিকে জানালা গিয়ে বলল, যাওয়ার পথে দেখে যেও। কিন্তু রক্তটা এলো কোত্থেকে? সাত্তকী হাতের গ্লাভস খুলে টেবিলে রেখে আঙুলের ব্যায়াম করতে করতে বলল, দ্যাট ইজ অলরেডি এক্সপ্লেইনড। চোরেরা গাড়ি নিয়ে না যেতে পেরে রাগের চোটে কাঁচ ভেঙেছে। কাঁচের টুকরো ছিটকে এসে হাতে পাতে লেগেছে, শিওর। গণনাথ চুপ করে রইলেন। রামলাল ট্রেতে কফি, দুধ, চিনি, চামচ, কাপ, প্লেট সুন্দর করে সাজিয়ে এনেছিল। পিউ হাতের পশমি গ্লাভস খুলে বলল, আমার ব্ল্যাক কফি। বুড়োদা, আমার অনারে জাস্ট 1 or 2 sips প্লিজ। সাত্তকী মাথা নাড়ল। আপনার অনারে এখন ড্যামে সাঁতার কাটতে বলুন, আই উইল ডু দ্যাট। পিউ চোখে হাসি এনে বলল, বাট ইউ আর টপ টু বটম ইয়াঙ্কি। ব্ল্যাক কফি ছাড়া ইয়াঙ্কি হয় না। আপনি স্টেটসে ছিলেন মনে হচ্ছে। গণনাথ অন্যমনস্কভাবে কফিতে দুধ মেশাচ্ছিলেন। চেষ্টাকৃত কৌতুকে বললেন, ওর দাদা বৌদির কাছে দিন চারেক ছিল শুনেছি। কোথায় জানো রে? শাট আপ! পিউ ফুঁসে উঠল। মাসকে দিন করো না। গণনাথ একটু রিলিফ চাইছিলেন রাতের টেনশন থেকে। বললেন, এনিওয়ে, 4 মাসেই ও ইয়াঙ্কি ফিয়াঙ্কি চিনে গেছে। তবে ফেরার পর আরো মাস চারেক ওর ইন ডেপথ নলেজের চোট খেতে খেতে আমরা অনেকেই জেরবার হয়েছিল। সাত্তকী পিউকে দেখছিল, বলল, সেই তো মাত্র 4 মাস কেন? শোনা কথা। গণনাথ কফিতে চুমুক দিয়ে বললেন, ওর দাদা নিয়ে গেল পড়াশোনার জন্য, আর ও নাকি হলিউড হলিউড করে অস্থির। কোথায় ওয়েস্ট কোস্টে হলিউড, কোথায় ইস্ট কোস্টে। জায়গাটার নাম কি জানো? বল পিউ। পিউ কাপ তুলে বলল, ছুড়বো গণদা? তুমি বলেছিলে আমি হিস্টেরিক টাইপ, ডোন্ট ফরগেট দ্যাট। সাত্তকী কাপে একটু লিকার ঢেলে ফর ইওর অনার বলে চুমুক দিল। তারপর তেতো গলার ভঙ্গি করলো মুখে, কাঁধে ঝাঁকুনি দিল। গণনাথ আবার গম্ভীর হয়ে গেলেন। বুঝলি পিউ, আমার মনে হচ্ছে না আনু কলকাতা চলে গেছে। বলে উঠে গেলেন অনির্বাণের বিছানার দিকে। বালিশ তুলে দেখে বললেন, এই দেখ, ওর সিগারেট, দেশলাই। 1 মিনিট, ওর কিটব্যাগটা দেখাচ্ছি তোকে। কিটব্যাগের চেন খুলে কয়েকটা গোটানো জামা প্যান্ট, একটা পুল ওভার বের করলেন গণনাথ। পাশের চেন খুলে একটা ছোট্ট নোটবই, জটার পেন, 2টো চিঠি বেরোলো। তারপর বেরোলো মানি ব্যাগ। গণনাথ শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, পিউ, আনু কলকাতায় যায়নি, এগুলো তার প্রমাণ। সাত্তকী সায় দিয়ে বলল,
হ্যাঁ, মানিব্যাগ রেখে কলকাতা যাওয়ার প্রশ্নই ওঠে না। দাদা, আমার মনে হচ্ছে এখনই টাউনশিপে গিয়ে পুলিশকে জানানো দরকার। এরিয়ায় ক্রিমিনালদের প্রচন্ড উৎপাত হয়েছে আজকাল, কিছু বলা যায় না। সঙ্গে টাকা থাকা বরং সেফ। টাকা না পেলে তো রেগে স্ট্যাপ করে গঙ্গায় ফেলে দিল। পিউ বলল, এবার গোয়িং টু ইউ ফার। গণদা, বুড়োদা আমদাকে জানে না, বাট ইউ নো হিম ওয়েল। করুণাথকে উত্তেজিত দেখাচ্ছিল। বললেন, কিন্তু ও ড্রাঙ্ক ছিল, সেটাই প্রবলেম। একটু ইতস্তত করে পিউ আসতে বলল, আনুদার কাছে ফায়ার আর্মস দেখেছি। থাকতে পারে, আমি দেখিনি। গণনাথ এসে কফিটুকু এক চুমুকে শেষ করলেন। তারপর পা বাড়িয়ে বললেন, ফায়ার আর্মস পকেটে নিয়ে কেউ বিছানায় শুতে যায় না। পিউ উঠে গিয়ে অনির্বাণের বিছানাটা খুঁজতে শুরু করল। তন্ন তন্ন করে খোঁজার পর হতাশ ভঙ্গিতে বলল, যত দোষ তোমার গণদা। যাকে ট্যাকল করতে পারবে না তাকে কেন সঙ্গে আনলে? যদি বা আনলে তাকে ড্রাঙ্ক অবস্থায় বেরিয়ে যেতে দিলে কেন? সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু তোমার। তুই ঠিকই বলেছিস পিউ, কিন্তু। গণনাথ থেমে গেলে পিউ বলল, কিন্তুটা কি? আনুদার ফিল্মের কি বোঝে যে তাকে সঙ্গে না আনলে চলতো না? তোমার একটা কিছু মোটিভ ছিল, নিশ্চয়ই ছিল। মাথা খারাপ করিস নে পিউ, আমাকে ভাবতে দে। সাত্তকে উঠে দাঁড়িয়ে গ্লাভস পরছিল। বলল, আপনি থানায় খবর দিন দাদা, দেরি করা ঠিক নয়। রামলাল বারান্দায় বসে রোদের প্রতীক্ষা করছিল। ওরা বেরোলে সে একটু কেসে গণনাথের উদ্দেশ্যে বলল, স্যার, कोई बुरा ना समझाइए तो हम कुछ बोलने चाहता। গণনাথ তার দিকে তাকালেন। পিউ থমকে দাঁড়ালো। সাত্তকী লনে নেমে নুড়ির ওপর জগিং নাচ নাচতে থাকলো। নুড়িগুলি খড়খড় শব্দে নড়তে থাকলো। কাচুমাচু মুখে রামলাল বলল, রাত মে হাম কিচনে কি আওয়াজ শোনা। গণনাথ অবাক হয়ে বললেন, किचनी? जी हाँ, लिटिल साहब का कोठी की बीच में किचनी रहती सर। पानी में छुपा रहती, कभी कभी चिल्लाती। रामलाल करुण हंसलो। सबको पूछ के देखिए साच की झूठ। तो किचनी जब चिल्लाती, कोई ना कोई आदमी का जान जाता। उन्हीं को पूछिए, मालूम हो जाएगा। से तर्जनी तुल्लो सात्तकीर दिके। সাত্তকী শুনছিল, একটু হেসে বলল, সুপারস্টিশন দাদা, কিচনি হচ্ছে জলের পেতনি। ঠাকুরদার কাছে শুনবেন। পিউ দ্রুত বলল, কাল রাত্রে 7 নম্বর গল্পের জাস্ট ইন্ট্রো। কিন্তু আনুদা নাম্বার 1 মামদো, ডোন্ট ওরি গণদা। এমন হতে পারে টাউনশিপে কোনো বন্ধু আছে ওর, তোমার সঙ্গে ঝগড়াঝাটি করে। বলছি ঝগড়া হয়নি বলে গণনাথ লনের ওধারে গ্যারেজ ঘরের দিকে গেলেন। গাড়ি স্টার্ট দিয়ে গেটের কাছে এলেন। রামলাল গিয়ে গেটটা পুরো খুলে দিল। পিউ সামনে উঠে বসলো। সে উইন্ডোতে মুখ বার করে সাত্তকীর দিকে তাকালো। সাত্তকী গাড়িতে যাবে না। পেছন থেকে গলাটা চড়িয়ে বলল, দাদা, সোজা থানায় চলে যান। রাস্তায় পৌঁছে গণনাথ বললেন, হুট করে থানায় যাওয়াটা ঠিক হবে না, বুঝলি পিউ। আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করছি। আগে প্রিয়র সঙ্গে কথা বলে দেখি সত্যি কি ঘটেছিল রাত্রিরে। খামোকা হইচই বাঁধানো উচিত নয়। বিশেষ করে তোর এই পয়েন্টটা আমার মনে ধরেছে। বাউন্ডুলে হতভাগার কোথায় যে বন্ধু নেই বলা কঠিন। কতবার কিরিবুড়ুতে গেলাম বাঙালি উদ্বাস্তু নিয়ে ডকুমেন্টারি তুলতে, গিয়ে অবাক, অন্তত 1 ডজন বন্ধু বেরোলো ওর। পিউ মাথায় দাঁড়ানো স্কার্ফ ঠিক করে নিয়ে বলল, আনুদা বরাবর তোমার বডিগার্ড। সে কথায় কান না করে গণনাথ বললেন, প্রিয়র গাড়িটা দেখিয়ে দিবি, লক্ষ্য রাখ। কুয়াশা কিছুটা পরিষ্কার হয়েছে। বাঁদিকে সূর্য ওঠার আভাস। ক্লিপটানের কুঠিবাড়ির টিলা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। পিউ বলে উঠল, রোকো রোকো, এখানেই তো গাড়িটা ছিল। ম্যাজিক! চাপ বাবা, গাড়িটা উধাও হয়ে গেল। গণনাথ গাড়ি দাঁড় করালেন। পিউ ব্যস্তভাবে নেমে এলো। সেই ছত্রখান ঝোপঝাড়, অজস্র গাছের টুকরো আর কুচি ছড়ানো অনেকটা জায়গা জুড়ে। গণনাথ নেমে গিয়ে বললেন, কিন্তু রক্তের দাগ কোথায় রেখেছিলি? পিউ ঝুঁকে ঘাস দেখাচ্ছিল। সোজা হয়ে বলল, ম্যাজিক, কিচ্ছু নেই।
আশ্চর্য তো। গণনাথের গাড়ি দেখতে পেয়ে শ্রাবণী নেমে এসেছিল। পিউ গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে বলল, পিজি সাহেবের গাড়ি ভ্যানিশ বিবি, তার চাইতে মিস্টেরিয়াস ব্যাপার। তাকে থামিয়ে শ্রাবণী বলল, গ্যারেজে নিয়ে গেছে, সপ্তাহতেই চেঁচামেচি করিস না তো। গণনাথ গাড়ি থেকে বেরিয়ে বললেন, ইস, একেবারে মেটামরফোসিস, সকালবেলায় বেরিয়ে পরিস আসতে হয় আজকাল। শ্রাবণী তার পা ছুঁয়ে প্রণাম করল। আরে, গণনাথ একটু হাসলেন। বিয়ের বাসি প্রণাম, তবে আশীর্বাদ অলরেডি আগাম বাইপোস্টে পাঠিয়েছিলুম। আসলে তখন আমার লেটেস্ট ছবির এডিটিং চলছে, প্রাণান্তকর অবস্থা। পিউ প্রিয়গোপালের গাড়ির ভাঙা কাঁচ এবং রক্তের ব্যাপারটা বলতে উদ্গ্রীব, কিন্তু বলার মুখেই বাধা পেয়ে রেগে গেছে। পোর্টিকো সিঁড়িতে জোরালো পায়ের শব্দ তুলে ভেতরে ঢুকে গেল। শ্রাবণী বলল, আমার ঘরে চলুন, প্রিয় বলে গেছে আপনারা আসবেন। অনেক আগে এসে গেলুম। গণনাথ তাকে অনুসরণ করে বললেন, একটা ঝামেলায় পড়েছি। বলছি, হ্যাঁ রে, বাড়িতে লোকজন এখনো ঘুমোচ্ছে নাকি? না, দাদামশাই তার নাতনিকে নিয়ে গঙ্গা স্নানে গেলেন। ও, তুমি রানুদিকে তো দেখেছো কাল বিকেলে? আমাকে তাতাচ্ছিল। আমারও তো পুণ্যটুণ্যের দরকার নেই বাবা, কি সাংঘাতিক শীত এখানে। প্রিয় কতক্ষণ আগে বেরিয়েছে? প্রায় ঘন্টাখানেক। সঙ্গে ভগীরথকে নিয়ে গেছে টাউনশিপের কোন গ্যারেজে যাবে। গণনাথ ওপরে উঠে ব্যালকনিতে গেলেন, বললেন, বাড়িটা বনেদি, ছবির কাজে লাগানোর উপযোগী, কিন্তু যা অবস্থা, ছবি টবি করার প্ল্যান হয়তো শেষ পর্যন্ত ভেস্তে যাবে। কেন? গণনাথ বললেন, গত রাত থেকে আনু হঠাৎ নিপাত্তা, খুব ভাবনায় পড়ে গেছি। শ্রাবণী আগ্রহ দেখালো না, বলল, ঘরে এসে বসুন, আমি চায়ের কথা বলে আসি। গণনাথ ঘরে ঢুকে বললেন, পরে হচ্ছে, তোর সাহেব না ফেরা পর্যন্ত ডিসিশন নিতে পারছি না। কিসের? আনুর ব্যাপারে থানায় যাবো কিনা। গণনাথ দক্ষিণের জানালার কাছে একটা চেয়ারে বসে সিগারেট ধরালেন। ধোঁয়ার মধ্যে বললেন, প্রিয় তোকে ওর গাড়ির অ্যাক্সিডেন্টের ব্যাপারে কি বলেছে বলবি? শ্রাবণী উঁচু খাটে হেলান দিয়ে শান্ত চোখে তাকালো, বলল, ব্রেক ফেল করায় ঝোপে গাড়ি ঢুকিয়েছিল, তারপর হেঁটে বাড়ি ফিরেছে। বলে সে বাঁকা হাসল। একটু ভৌতিক টাচ অবশ্য দিয়েছে, কি একটা অদ্ভুত চিৎকার শুনেছিল নাকি, টেরিফিক ক্র্যাকড ভয়েস। ইজ ইট? গণনাথ সোজা হয়ে বসলেন। প্রিয় বলেছিল তোকে? আশ্চর্য তো, বাংলার চৌকিদারও বলল রাত্রিরে ভুতুরে চিৎকার শুনেছে। আচ্ছা, প্রিয় তোকে বলেছিল ওর গাড়ির কাঁচ ফাঁচ ভেঙে গেছে? না, কে বললো কাঁচ ভেঙেছে? পিউ আর সাত্তকে দেখেছে, আমিও ভাঙা কাঁচ পড়ে থাকতে দেখলুম। প্রিয় কি ওন্ডের হয়েছিল? শ্রাবণী একটু অবাক হয়ে বলল, না, গায়ে এতটুকু আঁচড় লাগেনি। কেন বলুন তো? পিউ আর সাত্তকি দুজনেই রক্ত দেখেছিল ঘাসে। গণনাথ উদ্বিগ্ন মুখে বললেন, কিন্তু এখন দেখে এলাম রক্তের চিহ্ন নেই। গাড়ি নিশ্চয়ই গ্যারেজে নিয়ে গেছে প্রিয়, কিন্তু রক্তের দাগ। তুই প্রিয়কে ডেকে জিজ্ঞেস কর। শ্রাবণী নড়ল না, বলল, এসবে আমার মাথা ব্যথা নেই, প্রিয় ফিরুক, জিজ্ঞেস করবেন। গণনাথ সিগারেটে জোরে টান দিয়ে বললেন, অবশ্য গাড়ি নিয়ে যাওয়ার সময় চাকায় রক্তের দাগগুলো মুছে যেতেও পারে, কিন্তু আমার প্রচন্ড অস্বস্তি হচ্ছে। রাত্রিরে প্রিয় আমার সঙ্গে দেখা করে বাংলো থেকে চলে আসার একটু পরে আনু বেরোলো, মোটামুটি ড্রাঙ্ক। তারপর আর ওর পাত্তা নেই। শ্রাবণী ভুরু কুচকে এবং ঠোঁট কামড়ে ধরে শুনছিল। ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তাহলে প্রিয় ওকে মার্ডার করেছে? আহ, আমি কি তাই বলছি? থানায় যাচ্ছেন না কেন? কেউ নিপাত্তা হলে লোকে তো আগে থানায় যায়। গণনাথ কিছুক্ষণ চুপচাপ সিগারেট টানার পর আসতে বললেন, তোর বোঝা উচিত কেন যাচ্ছি না। গেলে পরে যা জেনেছি সমস্তটা আমাকে পুলিশের কাছে বলতে হবে। আপনার আনুর ব্যাপারে আমি কম্প্রোমাইজ করতে পারবো না।
ইউ শুড নো দ্যাট বিবি। আনু আমাকে অনেক সাংঘাতিক ব্যাপার থেকে বাঁচিয়েছে। আনুর একটা কিছু হওয়া মানে আমি বিপন্ন। সো মাচ আই ক্যান টেল ইউ। কাজেই প্রিয়র মুখ থেকে আমি জানতে চাই অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড। সাবর্ণীর চোখ দুটো জ্বলে উঠেছিল। একটু চুপ করে থাকার পর গলার ভেতর বলল, আপনি ইনডিরেক্টলি আমাকেই শাসাচ্ছেন, কিন্তু তুই যদি গায়ে পেতে নিস আমার বলার কিছু নেই। গণনাথ হাসবার চেষ্টা করলেন। আর যাই করি আনুর সঙ্গে তোর সম্পর্কের কথা আমি পুলিশের কাছে তুলবো না, তবে রাতের ব্যাপারটা আমার কাছে খটকা লাগছে। পিউ ট্রেতে চা আর স্ন্যাক্স আনলো। সাত্তকীকে দরজায় দেখা গেল। সে উঁকি মেরে বলল, দাদা এসে গেছি, জাস্ট আ মিনিট, আমি আসছি। পিউ গণনাথ এবং সাবর্ণীকে দেখে নিয়ে বলল, এত বেশি সিরিয়াস হবার মতো কিছু ঘটেনি বিবি। আমি চাপা করতে জানি না, কতটা লিকার, কতটা দুধ, কতটা চিনি, এসব হিসেব মহিলারা জানেন। তাছাড়া আমি চা খাই না। সে বেরিয়ে গেলে সাবর্ণী চা তৈরি করে গণনাথকে দিল। গণনাথ বললেন, তুই খাবি না? না, কিন্তু তুমি তো ভারী অদ্ভুত খবর নিয়ে এলে। রাগ করিস না বিবি, সত্যি আনুর কিছু একটা ঘটলে আমি বিপন্ন। গণনাথ চাই চুমুক দিয়ে বললেন, কেন বিপন্ন তোকে তো বলা যাবে না। প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রাইভেট ব্যাপার থাকে। এনিওয়ে, গ্যারেজটা কোথায় জানতে পারলে ভালো হতো। প্রিয়র সঙ্গে মিট করা দরকার, খোঁজ নিয়ে দেখতো। তোদের সেই ভগীরথ ফিরেছে নাকি? ফেরেনি, ফিরলে সারা পেতুম। সাবর্ণী দক্ষিণে জানালায় গিয়ে অকারণ উঁকি দিল। তারপর ঘুরে বলল, আচ্ছা গণদা বল, ওই লোকটার বিপদের কথা তুমি ভাবছো কেন? সে তো নিজেই একটা সাংঘাতিক বিপদ। আমার কেন যেন একটা অস্বস্তি হচ্ছে। আনপ্রেডিক্টেবল এলিমেন্ট। তা ঠিক, কিন্তু প্রিয় তোকে বলেছে ওখানে একটা অদ্ভুত চিৎকার শুনেছে। বাংলার চৌকিদারও বলছিল শুনেছে। আমি ভাবছি চিৎকারটা আর্তনাদ কিনা। তাছাড়া প্রিয়র গাড়ির কাছে রক্তের দাগ ছিল। সাবর্ণী আঙুল খুঁড়তে খুঁড়তে বলল, চিৎকার শুনে প্রিয় খুব ভয় পেয়েছিল। এলো যখন তখন ভীষণ নার্ভাস দেখাচ্ছিল ওকে। জল খেলো। অবশ্য এটাকে যদি কাকেও মার্ডার করে আসার লক্ষণ বলতে চাও বলতে পারো। শুনেছি মরিয়া হয়ে উঠলে যে কেউ বাই চান্স মার্ডার করে ফেলতেই পারে। প্রিয় যদি তাই করে থাকে আমি কিন্তু খুশি হব। গণনাথ ওর চোখে চোখ রেখে বললেন, কেন? প্রিয়র সঙ্গে তোর বিয়েতে আনু তো বাধা দেয়নি। বিয়ের পরও তোর পিছনে লাগতে আসেনি। এসেছিল। তুমি তো ওর মালিক, তোমায় দেখানো উচিত। সাবর্ণী শক্ত মুখে কথাটা বলে কোনার টেবিলের দিকে গেল। একটা কিট ব্যাগের ভেতর থেকে হ্যান্ডব্যাগ বের করে খুলল। তারপর হঠাৎ ব্যস্ত হয়ে উঠল সে। হ্যান্ডব্যাগটা তন্ন তন্ন খুঁজে কিট ব্যাগের ভেতরটা খুঁজতে থাকলো। গণনাথ বললেন, কি খুঁজছিস? চিঠিটা অদ্ভুত তো। চিঠিটা কাল মর্নিংয়েও দেখেছি, নেই কেন? কার চিঠি? তোমার পোষা জানোয়ারের। শ্রাবণীর ঠোঁট কামড়ে ধরল। তারপর হ্যান্ডব্যাগ আর কিট ব্যাগ সশব্দে মেজে ছুঁড়ে ফেললো। আগুন জ্বলা চেহারা। গণনাথ বললেন, সিন ক্রিয়েট করিস না, এখানে আয়, বস, কামন বিবি। ঠিক বিবের কাজ, দেখাচ্ছি মজা, বলে শ্রাবণী জোরে বেরিয়ে গেল। পুবের ছোট ব্যালকনিতে বালির বস্তায় সাত্তকী দমদ্দম খুশি চালাচ্ছিল। পিউ দাঁড়িয়ে তাকে নিঃশব্দে লড়িয়ে দেওয়ার ভঙ্গি করছিল। শ্রাবণীকে দেখে ঘুরল। শ্রাবণী রাগে মুখে বলল, শুনে যা, কথা আছে। পরে শুনবো, ফোর্থ রাউন্ড হয়ে গেল। শ্রাবণী তাকে হিড়ির করে টেনে সাত্তকীর ঘরে ঢুকিয়ে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলল, আমার একটা চিঠি নিয়েছিস তুই? পিউ চোখ বড় করে বলল, চিঠি? আমি তোর চিঠি? ইম্পসিবল, কি বলছিস তুই? নিশ্চয়ই নিয়েছিস, লুকিয়ে আমার চিঠি পড়া অভ্যেস তোর আছে। শাট আপ পিবি, আই এম হিস্টেরিক, ইউ নো। শ্রাবণী একটু দমে গিয়ে বলল, কিন্তু চিঠিটা যাবে কোথায়? আমার হ্যান্ডব্যাগে তুই ছাড়া হাত দেবে কে? পিজি দেবে, বলে পিউ বারান্দায় চলে গেল। সাত্তকের অন্যদিকে মন নেই। ঘুরে পিউকে দেখে একটু হাসলো শুধু। আসলে এতক্ষণ পরে সে পিউকে দেখতে পেয়েছিল। এর আগে পিউ ছিল তার কাছে অস্তিত্বহীন। শ্রাবণী তার ঘরে ফিরলে ঘটনাথ বললেন, তুই সত্যি সিন ক্রিয়েট করে বেড়াচ্ছিস। এবার এই লোকেরা কি ভাববে? বলছি চুপচাপ বস,
তারপর অবশ্য সেটা তোরই ইচ্ছে। আওয়াজে বলতে পারিস আনু কি এমন কথাবার্তা লিখেছিল তোকে? গণনাথ ঘড়ি দেখলেন। সাবর্ণী বসল না, তুলে রাখা সুটকেসটা খুলতে ব্যস্ত হলো। সাবর্ণীর এমন হয়, একখানে রাখা জিনিস অন্যখান থেকে বেরিয়ে পড়ে। এই আনমনা স্বভাব তার ছোটবেলা থেকেই আছে। কখনো কখনো এটা বেড়ে যায়। অনির্বাণের চিঠিটা পাওয়ার পর থেকে তা বেড়েছে। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে মাঝে মাঝে। গণনাথ বললেন, একটা কথা আমি বুঝতে পারছি না বিবি, আনুর চিঠিটা যদি এত খারাপ, তাহলে ওটা ছিঁড়ে না ফেলে সঙ্গে নিয়ে বেড়াচ্ছিস কেন? সাবর্ণী আসতে বলল, ও শাসিয়েছিল চিঠিতে, জানো তুমি? তোকে নাকি তোর পিজি সাহেবকে মার্ডার করবে লিখেছিল নাকি? দুজনকেই। তাছাড়া লট অফ ডার্টি ওয়ার্ডস। সাবর্ণী কেঁদে ফেলল, ও জানো আর নিচ। গণনাথ শুকনো হাসলেন। কোনো মানে হয়? হয়। প্রিয়র কোনো ক্ষতি হলে চিঠিটা আমি পুলিশকে দেবো বলে রেখেছিলাম। গণনাথ আবার সিগারেট ধরালেন, গলার মামলারটা খুলে ফেললেন। সাবর্ণী কান্না সামলে সুটকেসের কাপড় চোপড় একটার পর একটা মেঝেয় ফেলতে থাকলো। একটু পরে দরজার বাইরে ভগীরথের সাড়া পাওয়া গেল। সে বলল, উনি সিংহের গাড়ি থেকে दूसरा গাড়ি নিয়ে আমিনগঞ্জ চলে গেলেন। আমাকে বললেন কি মেম সাহেবকে বলো কখন ফিরবো, কিছু ঠিক না আছে। গণনাথ উঠে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে। ভগীরথ এতক্ষণে তাকে দেখতে পেয়ে কপালে হাত ঠেকিয়ে সেলাম দিল। গণনাথ ব্যস্তভাবে বললেন, চলে গেল প্রিয়? ভগীরথ হাসল, আপনার কথা আমি বললেন আমাকে, সেমিনার ডিরেক্টর সাহেব আসলে দেখভাল করতে বললেন। কিছু অসুবিধা হবে না আবার সব? রামসাবি আমাকে বলেছেন আপনার কথা। সে চলে গেল। গণনাথ ধপাস করে বসলেন চেয়ারে, মুখে হতাশা ও বিরক্তির গাঢ় ছাপ। ডাকলেন, বিবি। সাবর্ণী ফেলে দেওয়া কাপড় চোপড় আবার মোটামুটি ভাঁজ করে সুটকেসে ভরছিল। চির খাওয়া গলায় আস্তে আস্তে বলল, বলো। প্রিয় ইজ টু স্মার্ট। গণনাথ রুষ্টভাবে বললেন, কাল রাত্রে শিওর একটা কিছু ঘটেছিল। গাড়ির কাঁচ ভাঙা, রক্তটক্ত। আমার দৃঢ় বিশ্বাস দুজনে মারামারি করেছে। আনু ড্রাঙ্ক অবস্থায় একেবারে ফর্মে থাকে না। না, আমি বলছি না প্রিয় কাকে মার্ডার করার ক্ষমতা আছে, বিশেষ করে আনুকে। তবে এমন হতে পারে চোট খেয়ে আনু ওখানেই কোথাও অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার আগে সেটা খুঁজে দেখা দরকার। তুই সাত্তকীকে ডেকে দে, ওকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি। লোকাল ছেলে, এরিয়াটা চেনে। সাবর্ণীকে এখন বিবর্ণ দেখাচ্ছিল। নিষ্প্রাণ মূর্তি হয়ে বেরিয়ে গেল। সাত্তকীর ঘরে টিভি দেখছিল পিউ। ক্রিকেট ম্যাচ হচ্ছে, ভলিউম কমানো। সাবর্ণীকে গ্রাহ্য করলো না। সাবর্ণী বলল, ঠাকুরপো কোথায়? জবাব দিল না পিউ। নির্বিকার মুখ, দৃষ্টি টিভির দিকে। সাবর্ণী পুবের ব্যালকনিতে সাত্তকীকে দেখতে পেল না। তখন সে কিচেনে গেল। কিচেনে সাত্তকী একটা কাচের গ্লাসে হলুদ রঙের গাঢ় এবং তরল কি খাদ্য চামচ দিয়ে ঘাঁটছিল। সাবর্ণীকে দেখে একটু হাসল সে। সাবর্ণী বলল, অরেঞ্জ স্কোয়াশ। গেলাস তার দিকে বাড়িয়ে সাত্তকী বলল, না, খাবেন নাকি? গন্ধ টেপে সাবর্ণী নাকে হাত রাখলো। সাত্তকী হাসতে হাসতে বলল, এক্সকোয়াশ বলতে পারেন, আমার মর্নিং ড্রিঙ্ক। সে তার পায়ের কাছে আবর্জনা রাখা প্লাস্টিকের বড় বালতিটা দেখিয়ে দিল। কয়েকটা ডিমের টাটকা খোসা। সাবর্ণী অবাক হয়ে বলল, কাঁচা ডিম খাও তুমি? ইয়া। সাত্তকী বাঁ হাত তুলে 4টে আঙুল দেখালো। বলল, 4টে ডিম, একটু নুন। আমার জামাইবাবু ট্রেনিং। উনি তো জঙ্গলে গিয়ে খিদে পেলে কাঁচা মাংসও খেতেন। আপন গড। তোমায় গনাদা ডাকছেন, শিগগির এসো। সরি, দেখছেন দাদার কথা একেবারে মনে নেই বলে সাত্তকী গ্লাসে চুমুক দিল। সাবর্ণীর বমি ভাব এসে গেল। সে ডিম খায়, কিন্তু এভাবে 4টে কাঁচা ডিম খাওয়ার কথা সে ভাবতেও পারে না। কিচেন থেকে বেরিয়ে এসে দেখলো রানু গঙ্গা স্নান করে ফিরছেন। পেছনে অরিন্দ্র। রানুর পরনে সরু নকশিপার কোড়া তাঁতের শাড়ি। অরিন্দ্রর পরনে পাট ভাঙা ধবধবে ধুতি আর গায়ে ঘিয়ে রঙের কাশ্মীরি শাল জড়ানো। সাবর্ণীকে দেখে তিনি চোখ নাচিয়ে বললেন, গেলে না মেম সাহেব, গঙ্গা স্নানে পুণ্য না হোক কোনো না কোনো দিন কিছু থ্রিল পাওয়া যায়, বঞ্চিত হলে। কই আমার পুচকি ম্যামটা কোথায়? সি উইল বি ইন্টারেস্টেড।
রানু চোখ বড় করে বললেন, আজ আবার একটা খেয়েছে, আমরা দেখতে গিয়েছিলুম, তাই একটু দেরি হয়ে গেল। পুলিশ এসে গেছে, হুজুগের লোকও আছে বটে বাবা। বডিটা যে ভালো করে দেখবো। বডি? শ্রাবণীর মুখ দিয়ে কথাটা ঠেলে বেরিয়ে গেল বুদবুদের মতো এবং ফেটে গেল। অরিন্দ্র মুচকি হেসে বললেন, ক্লিপটন সাহেবের প্রেতাত্মার কীর্তি। অজ্ঞ লোকেরা বলে কুঠিবাড়ির নিচের সেই ভয়ঙ্কর খাদে কিচনি আছে। লোকাল টার্ম, জলের পেতনি আর কি। তবে এবারকারটা মেয়ে নয়, পুরুষ মানুষ। শ্রাবণী চুপচাপ একটু দাঁড়িয়ে থাকার পর ঘরে ফিরে এলো। গণনাথ বললেন, সাত্তকীকে পেলি? শ্রাবণী কোনো জবাব না দিয়ে পশ্চিমের জানালায় চলে গেল। দুহাতে ঠান্ডা হিম রড মুঠোই চেপে ধরল। গণনাথ উঠে দাঁড়িয়ে বিরক্তভাবে বললেন, তোর কিছু বোঝা যায় না, আমি যাচ্ছি। শ্রাবণী না ঘুরে বলল, কুঠিবাড়ির নিচে গঙ্গায় একটা বডি পাওয়া গেছে। কি বললি? গণনাথ গলার ভেতর বললেন, বডি মানে ডেড বডি? সেই সময় পিউ ঝোড়ো হাওয়ার ঝাপটানি তুলে ঘরে ঢুকলো। বলল, গণদা, খবর আছে। রানুদিরা গঙ্গার ধারে একটা ডেড বডি দেখে এসেছেন। তোমার এক্ষুনি গিয়ে দেখা উচিত। কিচ্ছু বলা যায় না। গণনাথ বেরিয়ে গেলেন। পিউ তাকে অনুসরণ করলো। সিঁড়ির মাথায় পৌঁছলে পিছন থেকে সাত্তকী সারা এলো। সে হন্তদন্ত আসছিল। সঙ্গ নিয়ে বলল, দিদি তার ডেসক্রিপশন দিল, মনে হচ্ছে অনির্বাণ বাবু, শিওর। ফোন রেখে মোহনলাল চেয়ারে হেলান দিলেন, চোখ বন্ধ। বাহাতে তর্জনী আর বুড়ো আঙুলে কপাল টিপে ধরলেন। টেবিলের সামনে ফাইল হাতে প্রসাদজি দাঁড়িয়েছিলেন, একটু কাশলেন। তখন মোহনলাল চোখ বন্ধ রেখেই বললেন, आधा घंटा बाद आइए भाई, और देखिए। नहीं, अब जाइए, आधा घंटे की बाद। সিনিয়র ক্লার্ক প্রসাদজি বিরক্ত চেপে চলে গেলেন। এতক্ষণ ফোনে একতরফা বাতচিত শুনে আঁচ করেছিলেন কোথাও কি একটা ঘটেছে, আবার কোনো খতরনাক। এই কোম্পানিতে খতরনাক লেগেই আছে। কিন্তু 5টা বাজে, আরো আধ ঘন্টা ঝুলিয়ে রাখলো মালিক। একটা জরুরি কাজ ছিল। মোহনলাল ফোন তুলে ইন্টারনাল ডায়াল করলেন। সারা এলে বললেন, দত্ত, একবার আসবেন? হ্যাঁ, এখনই। ওকে একটু বসতে বলুন, দিস ইজ ইম্পর্ট্যান্ট। একটু পরে বরুণ দত্ত হন্তদন্ত ঢুকলো, মুখে উজ্জ্বল হাসি। বলল, মজুমদার ট্রেডার্সের কেস প্রায় সেটেলড লাগজি, কনগ্রাচুলেশন পাওনা রইল। মোহনলাল গম্ভীর হয়ে বললেন, কিন্তু আর এক মজুমদার ঝামেলা বাঁধিয়েছে, বসুন। বরুণ বসে বলল, প্রিয় নয় তো? আবার কে? মোহনলাল টেবিলের সামনে ঝুঁকে এলেন। আমিনগঞ্জ থেকে বনোয়ারি ট্রাঙ্ক কলে জানালো মজুমদার ইজ অ্যারেস্টেড। বরুণ চমকে উঠল, বলল, কিন্তু এক্সপার্ট লাইসেন্সটা তো জেনুইন, এগ্রিমেন্ট পেপারসও জেনুইন। না, কোম্পানির কোনো ব্যাপার নয়, কাকে নাকি মার্ডার করেছে। বরুণ নড়ে বসল এবং হেসে ফেলল। প্রিয় মার্ডার করেছে? লালজি, দিস ইজ ইম্পসিবল। প্রিয়র মাথায় কিছু গন্ডগোল আছে, কিন্তু আমি জানি ওর মতো ভীতু আর কাওয়ার্ড আর একটিও নেই। আপনার জানা বা আমার জানাতে কিছু যায় আসে না বরুণবাবু। মোহনলাল হাসবার চেষ্টা করলেন। যাই হোক, তার ব্যাপার সে বুঝবে। বনোয়ারি বলল ক্লিফটনগঞ্জে তার কোন আত্মীয় আছে, কাজেই আমাদের দিক থেকে কিছু করার দরকার হবে না। কিন্তু মজুমদারের গ্যাপ ফিল আপ করতেই হবে। ডিসেম্বরেই আমিনগঞ্জ ফ্যাক্টরির মাল আশাপুরায় পৌঁছে দিতে হবে। মাইন্ড দ্যাট। কোঅর্ডিনেশনের জন্য একজনের থাকা দরকার। আপনি যান। বরুণ মনে মনে খুশি হলো, বলল, ঠিক আছে। কিন্তু প্রিয়র ব্যাপারটার ডিটেলস কিছু বললেন বনোয়ারিজি? কি সব মেয়ে ঘটিত ব্যাপার। মোহনলাল ড্রয়ার থেকে পানের ডিব্বা বের করে বললেন, এনিওয়ে, ডোন্ট বদার অ্যাবাউট হিম। একটা কথা, ক্লিফটনগঞ্জ ইরিগেশন বাংলোয় গণনাথ বাবু আছে, ফিল্ম মেকার। ইউ নো হিম। ওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন, বলবেন হি মে প্রসিড উইথ হিজ ওয়ার্ক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দরকার হলে ট্রাঙ্ক কলে কথা বলতে বলবেন। মোহনলাল বাঙালির মতোই বাংলা বলেন, কথা শুনলে বোঝা যায় না তিনি অবাঙালি। বরুণ উঠে দাঁড়ালে ফের বললেন, ক্যাশে যান, বলে দিচ্ছি। টাকা করেই যে দরকার মনে করেন নেবেন। আর 1 মিনিট, গণনাথ বাবুর জন্য কিছু টাকা নিয়ে যান।
একটু বেশি ক্যাশ মানি হবে। ডোন্ট ওরি, সুটকেসের ভেতর সাবধানে রাখবেন। আপনি আগে যাবেন ক্লিফটনগঞ্জ এবং গণনাথ বাবুকে টাকা দেবেন ইরিগেশন বাংলায়, কেমন তো? তারপর ব্যাংকে চলে যাবেন আমিনগঞ্জ। বনোয়ারিকে বলে দিয়েছি আপনি যাচ্ছেন। বরুণ একটু ইতস্ততে করে বলল, ভাবছিলাম গাড়ি নিয়ে যাব। না, সঙ্গে এত টাকা নিয়ে গাড়ি নয়। রিভলভিং চেয়ার শুদ্ধ ঘুরে মোহনলাল পেছনের ছোট্ট আয়রন চেস্ট খুললেন। গাড়ি আপনি পেয়ে যাবেন আমিনগঞ্জে। মজুমদার যে গাড়িটা নিয়ে গেছে সেটা নাকি অ্যাক্সিডেন্ট করে কোন গ্যারেজে আছে। আপনাকে তো বেশ কিছুদিন থাকতে হবে ওখানে, কাজেই ওই গাড়িটা আপনি নিয়ে নেবেন। ঠিক আছে লালজি? প্রিয়র কাছে কোম্পানির অনেক কাগজপত্র ছিল। টাকার বান্ডিল ধরা হাতটা তুলে মোহনলাল বললেন, ডোন্ট বাদার অ্যাবাউট দ্যাট। বনোয়ারি তত বুদ্ধু নয়, আপনার ব্রিফকেস আনুন। 5টায় ব্রাবন রোডে মোহনলাল গণেশলাল অ্যান্ড কোম্পানির সদর অফিস থেকে বেরোলো বরুণ। হাতের ব্রিফকেসে নগদ প্রায় 35,000 টাকা। এই টাকাকেই কালো টাকা বলা হয়, সে জানে, কিন্তু এত বেশি ক্যাশ টাকা সঙ্গে নিয়ে সে কখনো ঘোরেনি। একটু অস্বস্তি হচ্ছিল। লিফট থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে পার্কিং জোনে সে নতুন কেনা লাল মারুতির দরজা খুলল। ব্রিফকেসটা পাশে রেখে গাড়ি স্টার্ট দিল। পেছনে সব গাড়িকেই সন্দেহের চোখে লক্ষ্য করছিল সে, যেন তাকে ফলো করা হচ্ছে। বারবার জায়গায় বিরক্তিকর বাধা। রেড রোডে পৌঁছে হঠাৎ তার খেয়াল চাপল, ক্যামাক স্ট্রিটে শ্রাবন্তীকে একটুখানি টোকা দিয়ে যাবে। প্রিয়গোপাল সেদিন আভাস দিয়েছিল কোম্পানির ফিল্ম প্রডিউসিং ইউনিটটা ফের চালু হচ্ছে। আসলে সেই কালো টাকা খাওয়ানোরই ব্যাপার। এবার নাকি গণনাথ সেনকে দিয়ে এক্সপেরিমেন্টের একটা তাল। শ্রাবন্তী গণনাথের লেটেস্ট ছবিতে একটা রোল পেয়েছিল। শ্রাবন্তীর নিজের কথায় হাফ নায়িকা। ছবিটা হিট না করলেও ফ্লপ করেনি এবং শ্রাবন্তী দর্শকের দৃষ্টি কেড়েছে। এবার কি ফুল নায়িকার চান্স দেবেন তাকে গণনাথ? আনমনে একটু হেসে বরুণ বাঁদিকে গাড়ি ঘোরালো। অভ্যাস মতো সে শীষ দিচ্ছিল। ফিফথ ফ্লোরে লিফট থেকে নেমেই শ্রাবন্তীর বোন সংঘমিত্রাকে দেখতে পেল বরুণ। বলল, সন্ধ্যাবেলা এমন সেজে গুজে কোথায় বেরোচ্ছিস রে? সংঘমিত্রা হালকা হেসে বলল, প্রেম টেম করতে। রে বাস, এরই মধ্যে আওয়াজ দিতে শিখেছিস, ভালো, তোর হবে। বরুণ ওদের ফ্ল্যাটের দিকে পা বাড়িয়ে বলল, মুখিরানি আছে তো? আছে, তবে তোমার প্রতীক্ষা করছে না, ওয়েটিং ফর সাম বেচু বাবু। বরুণ হাসতে হাসতে কলিং বেল টিপল। শ্রাবন্তী প্রায় সঙ্গে সঙ্গে দরজা খুলল, তারপর বলল, ও তুমি বেচুবাবু ভেবেছিলে? শ্রাবন্তী ভুরু কুঁচকে বলল, তুমি কি করে জানলে? বুঝেছি, মিতু বলেছে, মিতু ফোন ধরেছিল। বরুণ ঘরে ঢুকে সোফার কোনা ঘেঁষে বসে ব্রিফকেসটা পাশে রাখলো। তারপর বলল, বেচুবাবু আসছেন, তার মানে তোমার স্বপ্ন সার্থক হতে চলেছে। গণাবাবুর নতুন ছবির নায়িকা শ্রাবন্তী গুহ। কনগ্রাচুলেশন। এখনই হইচই বাঁধাবে না বলে দিচ্ছি, বসো, আসছি। চা খাবো না? বরুণ ঘড়ি দেখে বলল, সময় নেই, কপালে অশেষ দুর্ভোগ আছে, তাই একটু হাসি মুখ দর্শন করতে এলুম। মনে হচ্ছে তোমার শুটিং দেখার সৌভাগ্যে আজ রাতের জার্নির কষ্টটা ভবিষ্যতে পুষিয়ে যাবে। শ্রাবন্তী সামনাসামনি এসে বসলো। কি বলছো বুঝতে পারছি না, তুমি কোথায় যাচ্ছ? আপাতত ক্লিফটনগঞ্জ। সে আবার কোথায়? তোমার ডাইরেক্টর মশাই যেখানে এখন আছেন। জায়গাটা কোথায়? বিহারে, পবিত্র গঙ্গা তীরে। সো মাচ আই নো। তুমি কেন যাচ্ছ সেখানে? কোম্পানির কাজে। বলে বরুণ সিরিয়াস হলো। এদিকে এক কাণ্ড, প্রিয়গোপাল মজুমদারকে তো তুমি চেনো? সামান্য, কেন? বরুণ সোফায় আতশোয়া হয়ে বলল, প্রিয় সঙ্গে বউ আর শালিকাকে নিয়ে গেছে। ক্লিফটনগঞ্জে ওর কে এক আত্মীয় আছে, সেখানে ওদের রেখে কোম্পানির কাজে তার ঘোরার কথা। আজ বিকেলে হঠাৎ খবর এলো ওকে পুলিশ মার্ডারের অভিযোগে অ্যারেস্ট করেছে। শ্রাবন্তী নড়ে উঠেছিল, চোখ বড় করে বলল, বউকে মার্ডার করেছে? বরুণ মাথা নাড়ল। তা জানি না, তবে সেরকম কিছু মনে হচ্ছে। শ্রাবন্তী তেতো মুখ করে বলল, মনে হচ্ছে কি? তাই
সঙ্গে শ্যালিকা ছিল বলছো, চেনো তাকে? মিতুর বয়সী, ভীষণ স্মার্ট আর সফিস্টিকেটেড টাইপ। বরুণ সিগারেট বের করে একটু হাসলো। কিন্তু প্রিয়কে আমি যতটা চিনি, ওর পক্ষে এ একটা অসম্ভব ব্যাপার। শ্রাবন্তী মাথা নেড়ে বলল, কখনোই অসম্ভব নয়। বউ মারার যা হিড়িক পড়েছে আজকাল। প্রিয়র বউকে তুমি দেখোনি? যতটুকু জানি খুব একটা ক্লিন টাইপ মেয়ে নয়, কিন্তু ভীষণ চালাক। বরুণ সিগারেট জেলে সেন্টার টেবিল থেকে অ্যাস্ট্রে টেনে নিল। ওয়েল, তুমি তো অনির্বাণ সোমকে চেনো? নাম্বার 1 রোগ গুন্ডা। বরুণ সোজা হয়ে বসে বলল, এত বলে না। আনো একটু ফেরোসাস টাইপের বটে, আই এগ্রি। যাই হোক, প্রিয়র বউয়ের প্রাক্তন প্রেমিক অনির্বাণ সোম। শ্রাবন্তী বাঁকা মুখে বলল, কে কার প্রেমিক তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে তোমার ওই অনির্বাণ বস্তুটি কি তা আমি হাড়ে হাড়ে জানি। তুমি তো বললে যেখানে যাচ্ছ গণদা আছেন, তুমি গণদাকে জিজ্ঞেস করো, হু ইজ হি। বরুণ ভুরু কুঁচকে হাসল। ব্যাপারটা কি বলো তো? ছাড়ো। শ্রাবন্তী আলতো হাতে চুল গুছিয়ে নিয়ে বলল, আচ্ছা, তুমি যেখানে যাচ্ছ ক্লিফটনগঞ্জ। গণদা ক্লিফটনগঞ্জে কি করছেন? ওর নতুন ছবির লোকেশন। কি বলছি তুমি বুঝতেই পারছো না। বরুণ চোখে ঝিলিক তুলে চাপা গলায় বলল, আমার কোম্পানি এই ছবির ফাইন্যান্সার, এইটুকু বলছি। লোকেশন দেখতে গিয়ে গণনাথ সেনের শুটিংও শুরু হয়ে যাচ্ছে। ওয়েট, কল এসে যাবে শিগগির। বিশেষ করে বেচুবাবু যখন তোমার কাছে আসছেন, তখন তুমি রেডি হও। শ্রাবন্তী খুশি চেপে বলল, পটানোর চেষ্টা করবে না কিন্তু? বরুণ শুকনো হাসল। গণাবাবু ছাড়া কার সাধ্য তোমাকে পটায়? আমাদের এক ন্যারদা ছিল, পুরনো কি একটা ফিল্মের গান গাইতো, আর তুমি আকাশে থাকো, আমি তোমায় দেখবো খালি। অমন চোখ কটমট করে তাকিও না, বিচ্ছিরি লাগছে। নায়িকাদের অমন করে তাকাতে নেই। বলে বরুণ ঘড়ি দেখে উঠে দাঁড়ালো। শ্রাবন্তী বলল, তুমি গাড়ি নিয়ে যাচ্ছ না ট্রেনে? তোমার মাথা খারাপ? কোম্পানির কাজে আমার লালটুটিকে 300-350 কিলোমিটার চক্কর খাইয়ে প্রাণে মেরে দেবো? ট্রেনে? কটায় ট্রেন? 9:30। দেরি আছে, বসো, কথা আছে। বরুণ হুকুম মানার ভঙ্গিতে বসলো। বলল, হঠাৎ টোন বদলে গেল যে, তোমাকে কিন্তু নার্ভাস দেখাচ্ছে। শ্রাবন্তী শ্বাস ছেড়ে আসতে বলল, তুমি জানো গণদার সঙ্গে ওই গুন্ডাটা আছে নাকি? বরুণ একটু অবাক হয়ে বলল, অনির্বাণের কথা বলছো? তুমি অত ভুল করছো শ্রাবন্তী। তুমি জানো কি না বলো। বরুণ কাঁধে ঝাঁকুনি দিয়ে বলল, জানি না, কিন্তু ধরো যদি অনির্বাণ থাকে, তুমি কি অফার এলে নেবে না ভাবছো? শ্রাবন্তী ঠোঁট কামড়ে ধরে রইল, তারপর বলল, জানি না আমি কি করব। আনুকে তোমার কেন ভয়? শ্রাবন্তী কি বলতে যাচ্ছিল, টুং শব্দে কলিং বেল বাজল। সে উঠে গিয়ে আই হলে চোখ রাখলো, তারপর দরজা খুলে দিল। মিষ্টি হেসে বলল, আসুন বেচুদা। বরুণ বলল, আই হোপ ইউ আর ক্যারিং আ হেভেনলি মেসেজ বেচুবাবু। বলে বিরাটাকায় মানুষ বেচু দাশগুপ্ত সশব্দে বসলেন। ঘোলাটে বড় বড় চোখ তুলে বললেন, স্যান সাহেবের মেসেজ আইছে। At once proceed with the whole unit. বোঝেন অবস্থা। এখন কারে পামু কারে না পামু, মা লক্ষ্মী। কাল ভোর 6টা রেডি থেকো, বসু না। ক্যামেরাম্যান ভৌমলেরে পাইলে হয়। ওদিকে আমার 2খান গাড়ি গ্যারেজ, 7টায় পামু, মা লক্ষ্মী, যাই গিয়া। শ্রাবন্তী ব্যস্ত হয়ে বলল, বসুন, এখানে বসে ফোনে কন্ট্যাক্ট করুন সবার সঙ্গে, অসুবিধে নেই। অট্টহাসি হাসলেন বেসুবাবু। মা লক্ষ্মী, এ সোজা কাম না, ফোনে হইব না। তাছাড়া আজকাল মাইন্ডসের মুড হয়েছে অন্যরকম। লোকেশনে যাইয়া শুটিং মানেই ঝামেলা। ইনডোর হইলে একজন একটা অন্যের দিয়া ম্যানেজ করুন যায়। মা লক্ষ্মী, একটা কথা, গরম কাপড় লইবা, হেভি শীত, ডোন্ট ফরগেট দ্যাট। তেমনি সশব্দে সোফা মচমচিয়ে উঠে দাঁড়ালেন বেচুবাবু। আর কোনো কথা না বলে সোজা গিয়ে দরজা খুললেন এবং বেরিয়ে গেলেন।
শ্রাবন্তী আকস্মিকভাবে ধাক্কা সামলে নিতে পারছিল না। একটু দেরি করেই সে গেল দরজা বন্ধ করতে। বরুণ বলল, ভূমিকম্প। শ্রাবন্তী এতক্ষণে সামলে নিয়েছে। সে আবেগময় হেসে উঠল। তুমি জানো, বেচুদার নৌকায় উঠতেই ক্যামেরা শুদ্ধ নৌকো ডুবে গিয়েছিল। এবার নৌকোর ব্যাপার আছে কি? আমি গপ্পটাই এখনো জানি না। শ্রাবন্তী চঞ্চল হয়ে বলল, অবশ্য গপ্প জানা কোনো ব্যাপার নয়। সে কি গপ্প জানা নায়িকা হবে? হোপলেস। শ্রাবন্তী কপট ঝাঁঝে বলল, বাজে বকো না, আমি একটু ভাবনায় পড়ে গেলুম। বরুণ ঠোঁট গোল করে তোমার মৃদু শীষ দিয়ে বলল, আনুর জন্য তো? আমিও তো যাচ্ছি ওই এরিয়ায় এবং থাকছিও। আমি ওকে ম্যানেজ করতে পারি। ইউ নো দ্যাট। আফটার অল আনু ইজ আ স্পয়েলড চাইল্ড। একটু আদর পেলেই নেতিয়ে পড়ে। ওরে বাবা, তুমি তো অভিনেত্রী। শ্রাবন্তী কথায় কান না করে বলল, দোষ। বেচুবাবু এমন ভাবে এলেন যে মাথা ঠিক রেখে কিছু জিজ্ঞেস করবো সুযোগই পেলুম না। সবকিছুতে ওর এই ড্রামাটিক ব্যাপার। তুমি জানো, কেউ কোনো ব্যাপারে না বললে উনি তা শুনতেই পান না। তুমি আমার কথা শুনছো না? বরুণ রাগ দেখিয়ে বলল, তুমি জানো তোমার ডাইরেক্টর ভদ্রলোকের ওপর আমার খবরদারির কিছু স্কোপ আছে। আমার বসের কান ভাঙালে ওর ছবি করার ডকে উঠবে। তোমাকে দেখাচ্ছি বলে সে ব্রিফকেসের ডালা খুলে চাপা হাসলো। এর ভেতর তোমার গণদার প্রাণ ভোমরা, জাস্ট লুক। সে ব্রিফকেসের ভেতরটা দেখিয়েই বন্ধ করলো। শ্রাবন্তী আস্তে শ্বাস ছাড়ল। কোনো কথা বলল না। বরুণ আরেকটা সিগারেট ধরিয়ে বলল, অতএব তুমি নিশ্চিন্ত হও, আনু ইজ নো প্রবলেম। এই, শ্রাবন্তী আবার চঞ্চল হলো। তুমি ট্রেনে না গিয়ে আমাদের সঙ্গে চলো না? সেই কথাটাই ভাবছি। বরুণ মুখে চিন্তার ছাপ ফেলে বলল, শুধু একটাই প্রবলেম, অত ভোরে ওঠা। পিচুদাকে বলবো তোমাকে পিক আপ করবেন। শ্রাবন্তীর চোখে হাসল। এবং একটু হিন্টও দেব যে, দিতে পারো, ব্যাপারটা তো সত্যি। তোমাদের ছবির জন্য আমি টাকা নিয়ে যাচ্ছি। শ্রাবন্তী ব্যস্তভাবে উঠল। তুমি বসো, অফিস থেকে আসছো, একটু কিছু খাও। বরুণ তরাক করে উঠে শ্রাবন্তীর দু কাঁধে হাত রাখলে শ্রাবন্তী ওকে ঠেলে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর পাশের ঘরে গিয়ে ঢুকলো। বরুণ শীষ দিতে দিতে জানালার ধারে এলো। বিলিতি আমলের বাড়ি। আসবাবপত্র নতুন পুরানোতে মেশা। একটা ফায়ার প্লেসও আছে। ওপরে শ্রাবন্তীর বাবার বিশেষ পোর্ট্রেট। পাশে বেটে চীনা ফ্লাওয়ার ভাসে এক গাদা ঠাসাঠাসি ফুল। শ্রাবন্তীর বাবা নাকি বিখ্যাত গায়ক ছিলেন। ছবির পাশে ও তানপুরাটা ঠাকুর দেবতার মতো সুদৃশ্য বেদিতে রাখা। বরুণ তানপুরাটা ছুঁতে গেল। অমনি ফোন বাজলো। একটু ইতস্তত করে বরুণ এগিয়ে এসে ফোন তুলে সাড়া দিল। কোনো মহিলা এই ফোনের নাম্বার জেনে নিয়ে বললেন, প্লিজ হোল্ড অন, ট্রাঙ্ক কল। বরুণ গলা চড়িয়ে ডাকলো, শ্রাবন্তী, ট্রাঙ্ক কল, শিগগির। শ্রাবন্তী ছুটে এসে ফোন ধরল। শ্রাবন্তী বলছি। কে? দাদা বলুন। হ্যাঁ হ্যাঁ, এইমাত্র বেচুবাবু। যাচ্ছি, মর্নিং আমরা স্টার্ট করছি। হ্যাঁ ওকে, ভাববে না, এই অমন করে বললে আমি নার্ভাস হয়ে পড়ব। বরুণ ব্যস্তভাবে বলল, গণাবাবু ছেড়ো না, আমি একটু কথা বলবো। শ্রাবন্তীর হাত থেকে সে ফোন ছিনিয়ে নিয়ে বলল, দাদা আমি বরুণ বলছি। হ্যাঁ, উইথ মেসেজ অ্যান্ড মানি। এক মিনিট দাদা, শুনলুম প্রিয় নাকি? কি? মাই গড, সর্বনাশ। হ্যালো হ্যালো। বরুণ ফোন নামিয়ে শ্রাবন্তীর দিকে ঘুরল। ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, কেটে গেল, পুরোটা শোনা হলো না। শ্রাবন্তী, প্রিয় আনুকে মার্ডার করেছে। অফকোর্স দিস ইজ আ গুড নিউজ ফর ইউ, বাট হোয়াই অ্যান্ড হাউ? শ্রাবন্তীর মন নিজের মধ্যে, দৃষ্টি বরুণের দিকে, দু চোখ ছলমল করছে। বরুণ থপাস করে বসে বলল, অবিশ্বাস্য, সামথিং রং এনিওয়ার। শ্রাবন্তী বলল,
কি ব্যাপার, তোমাকে অমন দেখাচ্ছে কেন? বরুণ ঠোঁট কামড়ে ধরেছিল, গলার ভেতর বলল, আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। অস্বস্তি হচ্ছে কেন? কর্নেল নীলাদ্রি সরকার টেবিল ল্যাম্পের সুইচ টিপে ড্রয়ার থেকে একটা আতস কাঁচ বের করলেন। টেবিলে তাসের মতো সাজানো একটা রঙিন পোস্টকার্ড সাইজ ছবি। একটা ছবি আতস কাঁচ দিয়ে খুঁটিয়ে দেখতে থাকলেন। বরুণ একটু বিরক্ত হয়ে বলল, আপনি আমার কথা মন দিয়ে শুনছেন না? শুনছি। কোম্পানি আপনাকে আমিনগঞ্জ পাঠাচ্ছেন, কিন্তু সেখানে যেতে আপনার অস্বস্তি হচ্ছে। আমি বলতে চাইছি, জাস্ট আ মিনিট। কর্নেল ব্যস্তভাবে উঠে বুক সেলফের কাছে গেলেন। একটা বই খুঁজতে খুঁজতে বললেন, আমিনগঞ্জে আমি গিয়েছি। পুরনো ইন্ডাস্ট্রিয়াল টাউন, কাজেই খনি এলাকা। সচরাচর এ ধরনের জায়গা সত্যি অনেকের পক্ষে অস্বস্তিকর, বিশেষ করে যারা কেতাদুরস্ত ছিমছাম জীবনযাপন করেন। তাছাড়া আজকাল ট্রেড ইউনিয়নে দলাদলি হাঙ্গামা লেগেই আছে, and so called mafia leaders. কর্নেল একটা প্রকাণ্ড বই টেনে বের করলেন, একটু হেসে ফের বললেন, একটা আশ্চর্য ব্যাপার দেখুন, নেচারের মধ্যেও মাফিয়া লিডার আছে। টেবিলে যে ছবিগুলো দেখছেন সেগুলো তাদেরই। নিরীহ ভদ্র প্রজাপতিরা রং বেরঙের ফুল থেকে মধু সংগ্রহ করে, আর এরা তাদের মেরে সেই মধু আত্মসাৎ করে, তবে খুব রেয়ার স্পেসিস। গত অক্টোবরে ক্লিফটনগঞ্জে গিয়ে অন্তত একটাকেও নেটে আটকানোর জন্য কত ফন্দি ফিকির করেছিলাম, বলার নয়। ভীষণ ধূর্ত, অগত্যা ক্যামেরায় আটকে সন্তুষ্ট থাকতে হলো, তাও টেলি লেন্স। 5-7 মিটার দূর থেকে এরা যেন মানুষের গন্ধ পায়, ভাবতে পারেন? কর্নেল টেবিলে ফিরে বইটার পাতা উল্টাতে থাকলেন। বরুণ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আপনি ক্লিফটনগঞ্জ গিয়েছিলেন, তাহলে তো জায়গাটা চেনেন। হ্যাঁ, ওল্ড ক্লিফটনগঞ্জে আমার এক বন্ধুর বাড়ি। কর্নেল বইয়ের একটা ছবির সঙ্গে তার তোলা ছবি মিলিয়ে দেখে বললেন, আমি ভুল করিনি, একই স্পেসিস। বড় রহস্যময় এদের গতিবিধি। আসলে ওল্ড ক্লিফটনগঞ্জ এলাকাটাই রহস্যময়। গঙ্গার ধারে পুরানো গঞ্জ ছিল, এদিকে সবাই নতুন টাউনশিপে গিয়ে ভিড় করেছে, ফলে পুরানো বসতি এলাকা সবসময় নিরিবিলি শুনশান। আর ওই কুঠি বাড়ি। আপনি আমিনগঞ্জ থেকে আশাপুরা জংশন টাউনে নিশ্চয়ই যাবেন। আমিনগঞ্জে আপনার কোম্পানির ফ্যাক্টরি বললেন, আশাপুরায় কি জানো? যাই হোক, পথে ক্লিফটন সাহেবের কুঠি বাড়ির ছাদটা একবার দেখে যাবেন। ছাদে ওঠা যায়, কিন্তু সাবধান, নিচের দিকে বেশি ঝুঁকবেন না, মাথা ঘুরে যেতে পারে। বরুণ হতাশ ভাবে বলল, প্রিয় বলছিল আপনি নাকি ট্রাভেল শুটার। কর্নেল বই বন্ধ রেখে বললেন, প্রিয়? কোন প্রিয়? প্রিয় গোপাল মজুমদার। আপনি আমার কথা একেবারে মন দিয়ে শুনছেন না। কর্নেল হাঁকলেন, ষষ্ঠী, কফি কোথায়? তারপর টুপি খুলে টেবিলে রাখলেন। টাক ঝলমলিয়ে উঠল। টেবিল ল্যাম্পের সুইচ অফ করে বললেন, আপনি বলছিলেন প্রিয়কে পুলিশ অ্যারেস্ট করেছে, কারণ সে নাকি আপনার এক বন্ধুকে খুন করেছে। কিন্তু আমি বুঝতে পারছি না, এ ব্যাপারে আপনি একজন ট্রাভেল শুটার খুঁজতে বেরিয়েছেন কেন? প্রিয় আমাকে আপনার কথা বলেছিল, আপনার ঠিকানা দিয়েছিল। কেন? কর্নেল তার সাদা দাড়ি থেকে একটা পোকা বের করে জানালা দিয়ে ফেলে দিলেন। পোকাটা হঠাৎ ডানা মেলে ফরফর করে উড়ে ঘরে ফিরে এলো। কর্নেল দেখলেন পোকাটা উড়ে গিয়ে দেওয়ালের একটা ছবিতে বসলো। তাকিয়ে রইলেন সেদিকে। বরুণ ঘড়ি দেখে বলল, সরি, আমি হয়তো আপনাকে সব কথা গুছিয়ে বলতে পারিনি। প্রিয় আমাকে বলেছিল সে কোনো ঝামেলায় জড়িয়ে গেলে আপনাকে যেন খবর দিই। অফিসে খবরটা শোনার পর তত গুরুত্ব দিইনি, কিন্তু পরে যখন শুনলাম আনুকে মার্ডার করার চার্জে ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, তখন একটু খটকা লাগলো। বাড়ি ফেরার পর মনে পড়ল প্রিয় আপনার কথা বলেছিল। কিন্তু আপনি বলছিলেন আমিনগঞ্জ যেতে আপনার অস্বস্তি হচ্ছে। আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি না, মানে আমার খালি মনে হচ্ছে কি একটা গন্ডগোল আছে। ষষ্ঠীচরণ ট্রেতে কফি রেখে গেল। কর্নেল বললেন, কফি খেয়ে নিন। কফি ঝিমিয়ে পড়া নার্ভকে চাঙ্গা করে। নার্ভ চাঙ্গা না হলে মনের কথা গুছিয়ে বলা যায় না। কফির পেয়ালা তিনি বরুণের হাতে তুলে দিলেন। বরুণ কফিতে চুমুক দিয়ে আড়ষ্ট ভাবে একটু হাসল।
আসলে আমি পড়েছি একটা টাগ অফ ওয়ারের মধ্যে। প্রিয় আর আনুক দুজনেই আমার বন্ধু। মহিলা ঘটিত ব্যাপারে দুজনের মধ্যে শত্রুতা ছিল। পরে প্রিয় সেই মহিলাকে বিয়ে করেছে। আনু তারপর কিন্তু কোনো ঝামেলা করতে চায়নি। এদিকে প্রিয় নিরীহ ভীতু। অবশ্য কোনো কোনো ব্যাপারে সে অসাধারণ চতুর, কিন্তু মানুষ খুন করা তার পক্ষে অসম্ভব। কর্নেল সায় দিয়ে বললেন, প্রিয়কে আমি চিনি, তবে একটু আধটু। ক্লিফটনগঞ্জে তার দাদামশাইয়ের বাড়ি এবং তিনি আমার বন্ধু। অক্টোবরে কোম্পানির কাজে প্রিয় ওই এলাকায় গিয়েছিল। দাদামশাইয়ের বাড়িতে এক রাত্রি ছিল, তখনই আলাপ হয়। কিন্তু সে আমাকে ট্রাবল শুটার বলেছে। ওরেন মাথাটা একটু নাড়ল। কর্নেল প্রায় একটা অট্টহাসি হাসলেন। যাই হোক, প্রিয় ট্রাবল বুঝতে পারছি, কিন্তু আপনার ট্রাবলটা কি? আমি কিছু বুঝতে পারছি না। প্রিয় আনুকে খুন করতেই পারে না। তাছাড়া বলুন, আমি মন দিয়েই শুনছি। ফিল্ম মেকার গণরাজ সেনের কথা আপনাকে বলেছেন। তিনি লোকেশন দেখতে গিয়ে ছবির শুটিংও শুরু করতে চান, এই তো? বরুণ নড়ে বসলো। ঠিক এখানেই আমার অস্বস্তি হচ্ছে। সত্যি বলতে কি, আনুকে গণাবাবু কতকটা বডিগার্ড হিসেবেই সঙ্গে রাখেন। সেই আনু মারা পড়লো, অথচ উনি ছবির কাজ শুরু করতে চলেছেন। আমার কোম্পানি ওর ছবির ফাইন্যান্সার। ভেবে দেখুন ব্যাপারটা। কর্নেল কফিতে লম্বা চুমুক দিয়ে বললেন, হয়তো নতুন বডিগার্ড জোগাড় করেছেন, কিন্তু এতে আপনার অস্বস্তির কারণ কি? বরুণ একটু ইতস্তত করে বলল, সামথিং রং এনিওয়্যার, বাট আই কান্ট এক্সপ্লেন ইট। কর্নেল চুরুট কেস থেকে একটি চুরুট বের করে লাইটার জেলে ধরালেন। তখন বরুণ বলল, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি একটা সিগারেট খেতে চাই স্বচ্ছন্দে। কর্নেল চুরুট কেস এগিয়ে দিয়ে বললেন, ইচ্ছে হলে একটা নিতে পারেন, তবে একটু কড়া। থ্যাঙ্কস বলে বরুণ নিজে সিগারেট ধরালো। আমাকে আপনি তুমি বললে খুশি হব। তুমি বললে দূরত্ব কমে যায় এবং অনেক স্পষ্টতা আসে। বলো। একটা ব্যাপার দেখে আমার অবাক লাগছে জানেন, বরুণ চাপা স্বরে বলল। প্রিয় কোম্পানির অনেক উপকার করেছে, অনেক সিক্রেট ইনফরমেশন প্রিয়র হাতে আছে, অথচ কোম্পানি এই কেসে তাকে ডিপেন্ড করতে চায় না। ম্যানেজিং ডিরেক্টর মোহনলালজি বললেন, ক্লিফটনগঞ্জে ওর আত্মীয় আছে, তারা দেখবে। প্রিয় দাদামশাই অলেন্দ্র বসু পাকা লোক, আমার চেয়ে বয়সে বড়, জীবনে অনেক বেশি পোর খেয়েছেন। ম্যানেজিং ডিরেক্টর ভদ্রলোক ঠিকই বলেছেন। অরিন্দ্রবাবু নাতির ট্রাবল শুটার, আমি নই। কিন্তু আমি আবার বলছি, সামথিং রং এনিওয়্যার। কর্নেল চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। একটু পরে বললেন, আপনাদের আমিনগঞ্জ ফ্যাক্টরিতে কি তৈরি হয়? বাইসাইকেল পার্টস। কোম্পানি দুবাই থেকে আবার 2.5 লাখ পার্টস এর অর্ডার পেয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে আশাপুরা জংশনে লোডিং করতেই হবে, না পারলে সব ওয়াগনের বুকিং ক্যান্সেল হয়ে যাবে। আজকাল রেলের ওয়াগন পাওয়াই সমস্যা। বাই রোড নয় কেন? ট্রান্সপোর্ট খরচ বেশি পড়বে, মাল যাবে বোম্বেতে, সেখানে দুবাইয়ের এজেন্ট সব মাল চেক করবে, কাজে ঠিক সময়ে বোম্বেতে পৌঁছানো দরকার। গত জুন মাসে এজেন্ট চেক করা সত্ত্বেও দুবাই থেকে মাল ফেরত এসেছিল। বিলো দ্য গ্রেড বলে নাকি ডেলিভারি নেয়নি ওরা, তাই এবার কোম্পানি খুব সতর্ক। এজেন্ট চেক করা সত্ত্বেও? কর্নেল চোখ খুললেন। তখনও প্রিয় কি কনসাইনমেন্টের চার্জে ছিল? ছিল। কোম্পানির মালিকদের চরিত্র বোঝা যায় না। প্রিয় চাকরি যাবে ভেবেছিলাম, উল্টে প্রমোশন হলো। রিজেক্টেড মাল কি লোকাল মার্কেটে বিক্রি করা হয়েছিল? হ্যাঁ, আমি কোম্পানির সেলস প্রমোশন অফিসার। আমি ট্যাক্টফুলি ওই রদ্দে জিনিস বেচতে পেরেছিলাম। কিন্তু দেখুন, আমার বেলায় প্রমোশন কেন, একটা এক্সট্রা ইনক্রিমেন্টও জোটেনি। এবার প্রমোশন হলো তোমার? বরং তেতো মুখে বলল, কোথায় প্রমোশন? অস্বস্তিকর অবস্থায় পড়েছি, মনে হচ্ছে একটা অজুহাত দেখিয়ে এড়িয়ে যাওয়াই উচিত ছিল। কর্নেল দাড়িতে হাত বুলিয়ে বললেন, না, তুমি ধরে নাও এটা একটা চ্যালেঞ্জ। আই রিপিট, সামথিং রং এনিওয়্যার। হ্যাঁ, খুনের ব্যাপারে তো বটেই, অন্য কোথাও কি একটা গন্ডগোল আছে যেন, কিন্তু তুমি সেটা ধরতে পারছো না, তাই তো?
ঠিক তাই। তুমি কবে যাচ্ছ আমিরগঞ্জ? প্রথমে যাচ্ছি ক্লিফটনগঞ্জ। আগামীকাল ভোর 6টায় গণনাথ সেনের ফিল্ম ইউনিটের সঙ্গে রওনা হব। দুটো ভ্যান না লিমুজিন কি যাচ্ছে ওদের? একসঙ্গে যাওয়াই ভালো। কোম্পানি 1,000 টাকা পৌঁছে দিতে বলেছে গণনাথ বাবুকে। উনি আছেন ইরিগেশন বাংলায়। ওকে টাকা দিয়ে বাসে আমিনগঞ্জ চলে যাব। আমিনগঞ্জ ফ্যাক্টরির ম্যানেজারকে? বনওয়ারিলাল নামে এক ভদ্রলোক, কোম্পানির মালিকদেরই আত্মীয়। জুন মাসে রদ্দি মাল তৈরির দায়িত্বে উনিই তো ছিলেন। আমি ভদ্রলোককে চিনি। একেবারে গোমুখ্যু টাইপ। আপনি বিশ্বাস করবেন না, বাইসাইকেলে কোন পার্ট কোথাকার একেবারে জানেন না বনওয়ারি বাবু, অথচ ভীষণ ফোপর দালাল। প্রোডাকশন ম্যানেজার আছেন নিশ্চয়ই? আছেন গিরিধারীলাল। কর্নেল হাসলেন। বড্ড বেশি লাল। গিরিধারী বাবু কিন্তু হাইলি কোয়ালিফাইড বাইসাইকেলের ব্যাপারে। বনওয়ারি বাবুর সঙ্গে ওর বনিবনা নেই। বনওয়ারি বাবু প্রায়ই ওর বিরুদ্ধে হেড অফিসে খারাপ রিপোর্ট পাঠান বলে বরুণ আবার ঘড়ি দেখলো। 8টা বাজে, আমাকে ভোরে উঠতে হবে। গোজ গাছের তারা আছে। প্রায় 2 সপ্তাহ ওই এরিয়ায় থাকতে হবে। গুড লাক। বরুণ উঠে দাঁড়িয়ে বলল, প্রিয় আপনাকে জানাতে বলেছিল, জানালুম। তোমার অস্বস্তির কথাও জানালে। হ্যাঁ, সামথিং রং এনিওয়্যার বলে বরুণ দরজার দিকে এগোলো। কর্নেল বললেন, 1 মিনিট। আশাপুরায় তো তোমাদের কোম্পানির অফিস আছে? বরুণ ঘুরে দাঁড়িয়ে বলল, আছে। গোডাউন, সেলস কাউন্টার, শোরুমও আছে। ওখান থেকে সারা নর্থ ইন্ডিয়ায় মাল যায় বিভিন্ন মার্কেটে। বাই এনি চান্স তুমি কেয়া সেন নামে কোনো মেয়েকে চেনো? বরুণ তাকালো, একটু পরে আসতে বলল, হ্যাঁ, কেয়া সেনকে চিনতু। তোমাদের আশাপুর অফিসে কেয়া সেন নামে কোনো স্টেনোটাইপিস্ট ছিল কি? ছিল। ওকে সেপ্টেম্বরে আমিনগঞ্জ থেকে আশাপুরে বদলি করা হয়েছিল। তারপর নাকি সুইসাইড করে। ব্যক্তিগত ব্যাপার বলেই শুনেছি। প্রেম ঘটিত ব্যর্থতা। আপনি কি তার কথাই বলছেন? সম্ভবত। পূর্ণ একটু অবাক হয়ে বলল, আপনি তাকে চিনতেন নাকি? না। কর্নেল চুরুট কামড়ে ধরে বললেন, কাগজে পড়েছিল। আচ্ছা চলি। বরুণ চলে গেলে কর্নেল হাঁকলেন, ষষ্ঠী, দরজা বন্ধ করে দে। তারপর আবার টেবিল ল্যাম্প জেলে ছবির দিকে ঝুঁকে পড়লেন। ক্লিফটনগঞ্জে অক্টোবরে বেড়াতে গিয়ে এই রাক্ষসে প্রজাপতি আবিষ্কার করেছিলেন কর্নেল। ক্লিফটনগঞ্জের প্রকৃতিতে অনেক রহস্য আছে। প্রতিবার গিয়ে এক একটি রহস্যের মুখোমুখি হন। অরিন্দের নাতজামাই বিজয়েন্দু ছিলেন দক্ষ শিকারী, কিন্তু বড্ড গোয়ার মানুষ। সরকারি নিষেধাজ্ঞার পরোয়া করতেন না। বাধা না দিলে দুর্লভ উড্ডাক পাখিটাকে গুলি করে বসতেন। গর্তমি করে পায়ে হেঁটে মানুষ খেকো বাঘ শিকারে গিয়ে মারা পড়েছিলেন বিজয়েন্দু। বুরুডি ফরেস্ট থেকে এসে বাঘটা হানা দিচ্ছিল ওল্ড ক্লিফটনগঞ্জে। কুঠিবাড়ির জঙ্গলে সে লুকিয়ে থাকতো এবং গঙ্গার ঘাটে একলা মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ত। আশ্চর্য, সেই মানুষ খেকো বাঘ অবশেষে মানুষের তাড়া খেয়ে কুঠিবাড়ির ছাদে উঠেছিল এবং ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল নিচের গভীর দহে। আত্মহত্যাই বলা যায়। দহের জলে কুঠিবাড়ির দেয়াল ভেঙে অজস্র পাথরের চাই পড়েছে। সেই পাথরের আঘাতেই সম্ভবত বাঘটা মারা পড়েছিল। কিন্তু স্থানীয় লোকে বলে দহের পেতনির সঙ্গে বাঘটার নাকি দেখার মতো একটা লড়াই হয়েছিল। মোহনলাল গণেশলাল অ্যান্ড কোম্পানির আশাপুরা অফিসের স্টেনোটাইপিস্ট কেয়া সেনের শরীর ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। ঘটনার কয়েকদিন পর কর্নেল ক্লিফটনগঞ্জ গিয়েছিলেন। খাদ বা দহটা নিয়ে এলাকায় অজস্র ভুতুরে গপ্প চালু আছে। আরো কয়েকটা ক্ষতবিক্ষত শরীরও পাওয়া গেছে অতীতে। একটা মৃত্যুর ফাঁদ যেন। কেয়া সেনের আগে রোজি জেভিয়ার নামে একটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়েও নাকি ওই ফাঁদে পড়ে জীবন হারায়। ফাঁদ। সোজা হয়ে বসলেন কর্নেল। ছবি থেকে মন সরে গেছে ক্লিফটনগঞ্জে। আজ 21শে ডিসেম্বর। এবারকার ক্রিসমাসটা ওখানে গিয়ে কাটালে মন্দ হয় না। অরিন্দ্রের পৌত্রী রানুকে বলে এসেছিলেন রাক্ষসে প্রজাপতিটা ধরার প্রোগ্রাম নিয়ে কোনো এক সময় হঠাৎ গিয়ে পড়তেও পারেন। তবে আরো 2 দিন কলকাতায় তার থাকা দরকার। হাতিয়াগড় থেকে আনা অর্কিডটার ফুল ফুটেছে আজ। এই অর্কিডের ফুল শীতে ফোটে। উজ্জ্বল নীল পাপড়ি, পরাগ ঝকঝকে সাদা।
অর্কিডটাকে এ সময় ছেড়ে যেতে ইচ্ছে করছে না, অথচ ওই ফাঁদটা, কালো গভীর অতল মরণ ফাঁদ, তাকেও টানছে। একটু শিউরে উঠলেন কর্নেল। পরদিন সকালে কর্নেল তার ছাদের বাগানে ফুলগুলো আতস কাচ দিয়ে খুঁটিয়ে দেখছেন এবং কাগজে নোট করছেন প্রতিটি রেখা ও রঙের বৈশিষ্ট্য। পিছনে ষষ্ঠীচরণ খুব করে কাশল। কোন সাক্ষাৎ প্রার্থীর খবর থাকে এই ছোট্ট কাশিতে। ঘুরে চোখ কটমটিয়ে বললেন, আমি ব্যস্ত। ষষ্ঠী বেজায় গম্ভীর হয়ে বলল, হাতে কালো রঙের একটা কি আছে, লাঠি বলবো না ছড়ি বলবো ভেবে পাচ্ছি না। পেল্লায় গোঁফ, নাল চোখ। বললুম, বাবা মশাইয়ের নামতে দেরি হবে। হুম হাম করে বললেন, বলো গে, এক বাবা মশাই এসেছেন। তোর নল নিয়ে আপত্তি করলেন না? ষষ্ঠী হেসে ফেলল। নক্ষ করেননি। কর্নেল সোজা হয়ে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, ওই দেখ, তোকে লক্ষ্য করছেন কড়া কফি শিগির। ষষ্ঠী চিলেকোঠা সিঁড়ির দিকে তাকিয়ে আরেক বাবা মশাইকে দেখতে পেল। সসম্ভ্রমে না হোক সভয়ে একটু তফাতে সরে গেল। কর্নেল বললেন, গত রাত্রিরে সবে ঘুমের টান এসেছে, হঠাৎ দেখলুম আপনি ট্রেনে। না, বাঙ্কে শুয়ে নয়, সিটে বসে আছেন, রিজার্ভেশন পাননি। তবে ট্রেন লেট করেনি, এটাই আশ্চর্য। ষষ্ঠী, কফি। কফি খাবো কি, মাথায় আগুন জ্বলছে। ক্রিপ্টন ব্যাটার ছেলে সর্বনেশে মরণ ফাঁদে বডি পড়ে জানা কথা। গভর্নমেন্ট ছাদে ওটা বন্ধ করে দিক, তা না করে খামোখা বোস সাহেবের নাতিকে ধরে টানাটানি। অরিন্দ্র থমকে দাঁড়ালেন। বুড়ো ট্রাঙ্কল করেছে তাহলে? আমি বারণ করেছিলাম, বলেছিলাম আমি তো যাচ্ছি, প্রিয়র হেড অফিসে আর্জেন্ট খবর পাঠাতে বলেছে। কিন্তু বুড়ো তো একটা গবেট, ওকে পাঠানো মানে আবার একটা কেলো। আপনি জানেন, বুড়োই পুলিশকে রক্ত করে থাকার কথা বলে প্রিয়র বিপদটা ডেকে আনলো। প্রিয়র শালিকার দময়ন্তীও রক্ত দেখেছিল, সে বলেনি কিছু। হতচ্ছাড়া নির্বোধ মাথা মোটা, খালি জানে বালির বস্তায় খুশি চালাতে। কর্নেল পা বাড়িয়ে বললেন, বুড়ো ট্রাঙ্কল করেনি। সত্যি বলতে কি, আই ওয়াজ এক্সপেক্টিং ইউ। অরিন্দ্র সঙ্গ ধরে বললেন, আপনার সোর্স অফ ইনফরমেশন নিশ্চয়ই নিউজ পেপার। ওরা তো তিলকে তাল করতে ওস্তাদ। আমার ফ্যামিলির স্ক্যান্ডাল খামোখা, তবে ইউ উইল বি ইন্টারেস্টেড। একটা মিস্টেরিয়াস ব্যাপার আমার চোখে পড়েছে, সেই জন্যই আপনাকে খবর দিতে আসা। গত অক্টোবরে যে মেয়েটির ওই খাদে ঝাঁপিয়ে পড়ে সুইসাইড করা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সে প্রিয়র কোম্পানির আশাপড়া অফিসে কাজ করত। তার আগে বেলিংটন সাহেবের মেয়ে একইভাবে সুইসাইড করে। আশ্চর্য ব্যাপার, সেও আশাপুরায় একই পোস্টে কাজ করত। আবার এই লোকটার সঙ্গেও প্রিয়র কোম্পানির সম্পর্ক ছিল। আমাকে প্রিয় বলেছে তার কোম্পানির ফিল্ম ডাইরেক্টর গণরাজ বাবুর বডিগার্ডের মাইনে জোগাত। সেই বডিগার্ড এই লোকটা, অনির্বাণ সোম, যার ডেড বডি পাওয়া গেছে খাদের জলে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।